আগের দিন বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনের ফার্স্ট ক্লাস করেছিলাম। আজকে সেকেন্ড ক্লাস করাবো। আজকের ক্লাসের পরই থিওরিটা শেষ হয়ে যাবে। থিওরি থিওরি এক্ষুনি শেষ হয়ে যাবে। থিওরি বেশিক্ষণ টাইম লাগবে না, তারপর অঙ্কে চলে আসছে চ্যাপ্টারে। বলছে কি, যে কনসেপ্টটা আগের দিন পড়ানো বাকি ছিল সেটা পড়াইনি, বলেছিলাম আজকে পড়াবো। এসএসসি। এসএসসি কাকে বলে, ঠিক আছে? হোয়াট ইজ এসএসসি? এসএসসি কে বাংলায় বলে নির্ধারী, ঠিক আছে? এসএসসি কে বাংলায় বলে নির্ধারী। এসএসসি কে বাংলায় বলা হয় নির্ধারী। আগের দিন বলেছিলাম পার্সন কাকে বলে। এই এখানে তোরা যে কজন বসে পড়ছিস সবাই পার্সন। এখানে সবাই পার্সন। কিন্তু তোরা সবাই এসএসসি নোস, ঠিক আছে? এখানে যে কজন বসে আছিস সবাই পার্সন, কিন্তু তোরা কিন্তু এসএসসি নোস, ঠিক আছে? এসএসসি কাকে বলে? এসএসসি কাকে বলে? যেমন আমি একজন এসএসসি, ঠিক আছে? আমি একজন এসএসসি, আমি পার্সন। আমি পার্সন কিন্তু আমি এসএসসি। কিন্তু তোরা পার্সন, তোরা এসএসসি নোস, ঠিক আছে? তো তো এসএসসি কাকে বলে? এসএসসি হচ্ছে যে ব্যক্তি হু ইজ লাইবেল টু পে ট্যাক্স। হু ইজ লাইবেল টু পে ট্যাক্স তাকে বলা হয় এসএসসি। যে ট্যাক্স দিতে বাধ্য তাকে বলে এসএসসি, ঠিক আছে? যে ট্যাক্স দিতে বাধ্য তাকে বলা হয় এসএসসি, ঠিক আছে? বুঝতে পারলি কাকে বলে? এসএসসি কাকে বলে? আমি কিন্তু একটা পার্সন। আমি কিন্তু একটা পার্সন, এবং তোরা এখানে যে কজন বলি তোরা সবাই পার্সন, ঠিক আছে? যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য তাকে বলে এসএসসি। যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য তাকে বলে এসএসসি। এবার তোরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য না। তোরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য না। এমন হতে পারে তোরা কোনো ইনকামই করিস না। তোরা কোনো ইনকামই করিস না, তোরা তো পার্সন, কিন্তু তোরা তো এসএসসি হবি না। কথা বলিস না। না, কোশ্চেন থাকবে না তো। তো আগের ক্লাস পড়তে আসিস, এই জন্য কোশ্চেন আসতে পারে। আগের ক্লাস করেছি এগুলো সব। তো যেটা বলছিলাম, এসএসসি কি? এসএসসি হচ্ছে, যেটা বললাম, হু ইজ লায়েবল হু ইজ লায়েবল টু পে ট্যাক্স, ঠিক আছে? যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য তাকেই বলা হয় এসএসসি। যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য তাকে বলা হয় এসএসসি। এখানে যে কজন বসে পড়ছি সবাই পার্সন। সবাই পার্সন, কিন্তু সবাই পার্সন, সবাই কিন্তু ট্যাক্স দিতে বাধ্য নয়, কেননা এখন তোরা স্টুডেন্ট, তোদের তো কোনো ইনকাম নেই। এখন মানলাম এখন তোদের কোনো ইনকাম নেই। তাহলে তোদের কোনো ইনকাম নেই, তাহলে তোরা পার্সন, তোরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য নস। নাম্বার 1। নাম্বার 2, দেখা গেল তোদের ইনকাম আছে। তোদের ইনকাম আছে, কিন্তু যেই ইনকামটা আছে, গভর্নমেন্টের একটা রুল আছে যে এত টাকা ইনকাম ক্রস করলে তখন আমি তোমার থেকে ট্যাক্স নেব, ঠিক আছে? তোর ইনকাম আছে, কিন্তু সেই ইনকামটা লিমিট ক্রস করেনি। সেই ইনকামটা তোমার লিমিট ক্রস করেনি, তাহলেও তো তুমি ট্যাক্স দিতে বাধ্য নয়। মানে রুল হচ্ছে যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য তাকে বলা হয় এসএসসি, ঠিক আছে? তো এখানে তোরা যে কজন পড়ছিস, তো তোরা তো পার্সন। আমি আগে বলেছি পার্সন কাকে বলে। পার্সন কাকে বলে, যেমন আমি একটা পার্সন। তোরা এখানে যে কজন পড়ছিস সবাই পার্সন। কালকেও যেমন বলছিলাম, কোথায় বলছিলাম, অ্যাকাউন্টসে বলছিলাম, পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? পার্সন মানে পার্সনকে বোঝানো হয় পার্সন। পার্সন বলতে কি, ও আগের ক্লাসে বলেছিলাম, পার্সন বলতে 7 রকমের মানুষকে বোঝানো হয়। পার্সন বলতে, যেমন আমরা এখন যেমন বসে আছি, আমরা ইন্ডিভিজুয়াল, আমরা পার্সন, ঠিক আছে? তারপর হচ্ছে কোম্পানি, এটা একটা পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপর পার্টনারশিপ ফার্ম, এটা একটা পার্সনের মধ্যে পড়ে। বডি অফ ইন্ডিভিজুয়াল, এটা পার্সনের মধ্যে পড়ে। হিন্দু আনডিভাইড ফ্যামিলি পার্সনের মধ্যে পড়ে। লোকাল অথরিটি পার্সনের মধ্যে পড়ে। আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন পার্সনের মধ্যে পড়ে। তো আমি এখানে বলছি যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য তাকে বলা হয় এসএসসি, ঠিক আছে? তো সবাই তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য নয়। সবাই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে, স্যার সবাই কেন গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না? তার কারণ হচ্ছে সবার তো ইনকাম নেই। সবাই তো ইনকাম করে না। তো ইনকাম না করলে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে কি করে? সবার প্রথম গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হলে তোমাকে ইনকাম করতে হবে। দেখা গেল কেউ ইনকামই করে না। ইনকাম করে, কিন্তু ইনকাম করলেও তুমি যে ইনকাম করলে সেই ইনকামটা তোমার লিমিটই ক্রস করেনি। লিমিট আছে, আমাদের দেশের নিয়ম আছে যে কোনো পার্সন যদি 2.5 লাখ টাকার উপরে ইনকাম করে তাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। দেখা গেল তুমি ইনকাম করলে বছরে 1 লাখ টাকা, তাহলে তুমি তো গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না। তাহলে এখানে বলতে চাইছি যে এসএসসি জিনিসটা কি? এসএসসি জিনিসটা কি? মানে কেউ যদি বলা হয় পার্সন মানে কি এসএসসি, এসএসসি মানে পার্সন মানে এসএসসি নয়। কেননা এখানে যে কজন বসে আছে সবাই পার্সন। সবাই কি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না? সবাই গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না। তাহলে রুল কি বলছে? যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাকে বলা হয় এসএসসি, তাই তো? তাহলে পার্সন মানে এসএসসি নয়। এবার প্রশ্ন হলো, এসএসসি মানে কি পার্সন? হ্যাঁ, এসএসসি মানে পার্সন। মানে গভর্নমেন্টকে ট্যাক্স তো কোনো পার্সনই দেবে, ঠিক আছে? এসএসসি মানে কি, সেই সমস্ত পার্সনকে আমরা এসএসসি বলি যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাকে বলা হয় এসএসসি। এসএসসি মানে পার্সন, কিন্তু পার্সন মানে এসএসসি নয়। যে আমি এখানে নিচে এসএসসির বৈশিষ্ট্য লিখেছি, এসএসসির ফিচার্স লিখেছি, এখানে লিখেছি, এখানে একটা পয়েন্ট লিখেছি, ফিচার্সে লেখা আছে, বলছে এভরি এসএসসি ইজ আ পার্সন।
প্রতিটা এসএসসি কেই পার্সন বলা হয়। এসএসসি মানেই পার্সন, বাট এভরি পার্সন ইজ নট এসএসসি। তাহলে কি বললাম? এভরি এসএসসি ইজ আ পার্সন। তুই ট্যাক্সের বই দেখিস? বের কর, ট্যাক্সের বইতে আছে কি? ওই দেখি মনে আছে। লাইনটা পড়ো। এখানে মানে এসএসসি যে ফার্স্ট ফিচার্স বলেছে আমি তো বোঝালাম। এভরি এসএসসি ইজ আ পার্সন। এসএসসি মানেই পার্সন, কিন্তু পার্সন মানে এসএসসি নয়। বোঝা গেল? পার্সন মানে এসএসসি নয়। যেমন ধর, এই বললাম, যেমন যেমন তোরা এখানে বসে আছিস, তোরা সবাই পার্সন, ঠিক আছে? কিন্তু তোরা কি গভর্নমেন্টকে ট্যাক্স দিস না? তোরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিস না, তাহলে তোরা কি করে এসএসসি হলি? ঠিক আছে? আমি পার্সন, কিন্তু আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, তাহলে আমি এসএসসি। তাহলে এসএসসি মানেই পার্সন, কিন্তু পার্সন মানে কিন্তু এসএসসি নয়। আচ্ছা, এটা একটা পয়েন্ট বললাম। এসএসসি পয়েন্ট এখানে ছোটটা এমসিকিউ দেবে, বাট আমি বলেইছি কি কি দিতে পারে। পরীক্ষায় যেটা দিতে পারে, এসএসসি কত নম্বর সেকশনে বলা আছে, এটা আমি আগের দিন বলছিলাম। সেকশনগুলো, সেকশন ভালো করে পড়বি। সেকশন 2 সাবসেকশন 7 এ এসএসসির কথা বলা আছে। সেকশন 2 সাবসেকশন 7। এই যে এখানে কি লিখেছে, এসএসসি মানে কাকে বলে, ভালো করে বুঝবো কিন্তু, হ্যাঁ বুঝবো। এসএসসি মানে কি? এসএসসি মিন্স এনি পার্সন, এনি পার্সন বাই হুম এনি ট্যাক্স or any other sum of money is payable under this act. আমরা যে এখন ইনকাম ট্যাক্স পড়ছি, আমরা যে ইনকাম ট্যাক্স পড়ছি, ইনকাম ট্যাক্সের অ্যাক্টের নাম কি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। তো কি বলছে এসএসসি বলতে? তাকেই বোঝায় যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য। যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য। স্যার শুধু কি গভর্নমেন্টকে ট্যাক্সই দেব? শুধু কি ট্যাক্সই দিতে হবে? যেমন আজকে আওয়াজ হচ্ছে না আসে। এসএসসি বলতে আমরা সেই সমস্ত পার্সনকেই বোঝাই যে সমস্ত পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য। ঠিক আছে তো? আজকে ধর আমি আমি একটা পার্সন, এবং আমি বললাম আমি এসএসসি। কেন? আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য। আমি প্রতি বছর ইনকাম করি। আমার ইনকামটা যে একটা লিমিট আছে, লিমিট মানে কি? বছরে একটা লিমিট হয়, 2.5 লাখ টাকার উপর ইনকাম করে তোমাকে ট্যাক্স দিতে হবে। আমার লিমিট 2.5 লাখ টাকার উপর যায়। ঠিক আছে তো? তাই আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তার মানে আমি এসএসসি। তাহলে এসএসসি ইজ আ পার্সন হু ইজ লায়াবল টু পে ট্যাক্স। তো এখানে কি লিখেছি? এসএসসি মিন্স এনি পার্সন। এসএসসি বলতে একটা পার্সনকে বোঝায় বাই হুম এনি ট্যাক্স, যে কোনো ট্যাক্স দিতে বাধ্য। এসএসসি হচ্ছে এমন একজন পার্সন যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য। ঠিক আছে? নাম্বার, এটা বোঝালাম। এবার সাপোজ ধর এখানে কি বলছে, অর এনি আদার সাম অফ মানি ইজ পেবল আন্ডার দিস অ্যাক্ট। এই এনি আদার সাম অফ মানি, দেখ নিচে অ্যারো দিয়ে লিখেছি। সাম অফ মানি বলতে কি? পেনাল্টি, পেনাল্টি বা ইন্টারেস্ট। যেমন দেখ, এই পেনাল্টি বা ইন্টারেস্ট জিনিসটা কি? পেনাল্টি বা ইন্টারেস্ট জিনিসটা কি? সাপোজ ধর আমি একটা ব্যবসা করছি, আমি একটা বিজনেস করছি, বড় একটা ব্যবসা করছি। ব্যবসায় আমার সেরকম কোনো ইনকাম নেই। মোটামুটি আমি ধর একটা এক মালিকানা কারবার করছি। তো সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস করছি। আমি একটা ব্যবসা করছি। তো ব্যবসা করে বছরে যদি আমার ইনকামটা বা আমার লাভটা যদি 2.5 লাখ টাকার বেশি হয়, তখনই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো। ঠিক আছে? তখনই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো। দেখা গেল আমার ইনকাম 2.5 লাখ টাকা হয়নি, তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দেবো? হয়নি। কিন্তু বছরে আমার টার্নওভার বুঝিস তো, মানে সেল, আমি যে ব্যবসা করি সে সেল ধর আমার 10 কোটি টাকা সেল হয়েছে। ব্যবসার সেল হয়েছে 10 কোটি টাকা। 10 কোটি টাকার উপর সেল হয়েছে, ঠিক আছে তো? কিন্তু আমার 10 কোটি টাকা সেল হয়েছে, মানে ব্যাপার, 10 কোটি টাকা সেল মানে কি 10 কোটি টাকা ইনকাম নয়। 10 কোটি টাকা সেল হয়েছে, ওখান থেকে আমার লাভ হবে। যে আমার লাভটা যা হয়েছে না, হিসাব করে দেখা গেছে না আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে না। গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে না। তো গভর্নমেন্ট কি বলছে, মানে ইনকাম ট্যাক্সের কি আইন কি আছে? বলছে যে কোনো পার্সনের যদি একটা লিমিটেড টার্নওভার থাকে, টার্নওভার যদি ক্রস করে যায়, তাকে অডিটিং করাতে হয়। তাহলে তার বিজনেসের অডিটিং করাতে হয়। অডিটিং করবে কে? সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে অডিটিং করবে। তো তুমি অডিটিংই করাওনি, তাহলে তোমাকে ফাইন দিতে বাধ্য। তোমাকে ফাইন দিতে বাধ্য। ঠিক আছে? ফাইন মানে পেনাল্টি, পেনাল্টি দিতে বাধ্য। তো মানে কি এমন কিছু নিয়ম আছে, যদি তোমার যদি মনে হয় পেনাল্টি দিতে হবে তোমাকে, তাহলে এসে আমি আর একটু উদাহরণ বলি। যেমন ধর এটা জুলাই মাস চলছে। প্রতিটা মানুষ, যেমন আমার রিটার্ন, গভর্নমেন্টকে তো রিটার্ন ফাইল করতে হয়। তো আমার যে রিটার্ন ফাইল করতে হয়, রিটার্ন ফাইল করার লাস্ট ডেট হচ্ছে, বলছি, আমার যে রিটার্ন ফাইল করতে হবে, রিটার্ন ফাইল করার ডেট কবে জানি? আমার রিটার্ন ফাইল করার ডেট হচ্ছে 31 জুলাই। আমার রিটার্ন ফাইল করার ডেট হচ্ছে 31 জুলাই। ঠিক আছে?
আমার বলছি না, যে কোনো ইন্ডিভিজুয়ালের রিটার্ন ফাইল করা ডেট, যে কোনো ইন্ডিভিজুয়াল, যেমন আমি তো ইন্ডিভিজুয়াল, তো যে কোনো ইন্ডিভিজুয়াল রিটার্ন ফাইল করা ডেট 31শে জুলাই, ঠিক আছে? তো 31শে জুলাই। তো আমি যদি রিটার্ন যদি 31শে জুলাইয়ের মধ্যে ফাইল করতে না পারি, রিটার্নটা যদি ফাইল করতে না পারি 31শে জুলাইয়ের মধ্যে, ঠিক আছে তো? তাহলে ইনকাম ট্যাক্স আমার থেকে কি চার্জ করবে? ইন্টারেস্ট চার্জ করবে, ইন্টারেস্ট চার্জ করবে এবং পেনাল্টি চার্জ করবে, ঠিক আছে? যদি 31শে জুলাইয়ের মধ্যে, মানে এরকম একটা নিয়ম আছে। তো আমি এসএসসি, তাহলে এসএসসি কাকে বলে? এসএসসি হচ্ছে এমন একজন পার্সন, যে পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য, তাকে এসএসসি বলে। শুধু ট্যাক্স দিতে বাধ্য হলেই তাকে এসএসসি বলবে না, পেনাল্টি দিতে বাধ্য হলেও তাকে এসএসসি বলা হবে, আবার ইন্টারেস্ট দিতে বাধ্য হলেও কিন্তু এসএসসি বলা হবে। তাহলে এই লাইনটা তো পরীক্ষায় এমসিকিউর জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই ইংলিশ পড় বাংলা পড়, এই লাইনটা মনে রাখলে কিন্তু অনেকটা কাজ হবে। তাহলে এসএসসি কাকে বলে? এসএসসি হচ্ছে এসএসসি এমন একটা পার্সন হু ইজ লায়েবল টু পে ট্যাক্স, ঠিক আছে? যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য। শুধু ট্যাক্স দিতেই বাধ্য কি? শুধু কি ট্যাক্স দিতেই বাধ্য? ট্যাক্স দিলেই কি তাকে এসএসসি বলা হবে? না। যদি মনে হয় তোমার উপর পেনাল্টি কাটবে, তাহলেও তুমি এসএসসি। যদি মনে হয় তোমার উপর ইন্টারেস্ট কাটবে, তাহলেও তুমি এসএসসি। বোঝা গেল? তাহলে বল পেনাল্টি বা ইন্টারেস্ট কেন কাটবে? এমন কিছু কারণ আছে যে পেনাল্টি আমি বোঝালাম। পেনাল্টি কখন কাটবে? আজকে তুই ধর কোনো, মানে তার যেটা বললাম, তোর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গভর্নমেন্টকে রিটার্ন ফাইল জমা করতে হবে। বাড়িতে যে ইনকাম করে বাবা বা মা, তাদের ইনকামটা একটা নির্দিষ্ট লিমিট ক্রস করেছে, লিমিট ক্রস করে তারা তুমি অবশ্যই রিটার্ন ফাইল করে, রিটার্ন ফাইল করে। রিটার্ন ফাইল করলে আবার একটা সুবিধাও আছে, লোন পেতে সুবিধা হয়, ঠিক আছে? রিটার্ন, অনেকে রিটার্ন ফাইল করে, অনেকে কি, অনেক ম্যাক্সিমাম বাড়ি যারা চাকরি করে রিটার্ন ফাইল করে 31শে জুলাইয়ের মধ্যে। 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন ফাইল করে। যদি ওই 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন ফাইল করতে না পারে, তাহলে ওকে ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ফি এবং ইন্টারেস্ট, ফি এবং লেট ফাইন। ফি মানে কি? লেটে রিটার্ন জমা করলে ফি দিতে হয়, লেট ফাইন দিতে হয়, ঠিক আছে? তো ফি দেয় আর ইন্টারেস্ট দেয়, তাহলে তাকেও এসএসসি বলে। তাহলে এসএসসি কাকে বলে? এসএসসি ইজ আ পার্সন who is liable to pay tax and always also বলতে পারি fee and interest। প্রথম লাইন এটা পড়বে। এবার আমি সুন্দর করে বোঝার জন্য আমি এটা লিখেছি, তো তারপর তোর বইয়ের নোট, বইয়ের নোটটা দেখ, এখানে লিখেছি, ঠিক আছে তো? এখানে 3টে পার্টে লিখেছি, 3টে পার্টে আমি অ্যান্সারটা অ্যানালাইসিস করেছি। প্রথমে এসএসসি কাকে বলে এক লাইন বললাম, তো 3টে পার্টে আমি অ্যানালাইসিস করেছিলাম। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট। কি লিখেছি প্রথমে? এভরি পার্সন এগেনস্ট হুম প্রসিডিং হ্যাজ বিন স্টার্টেড। এই প্রসিডিং মানে বুঝিস তো? প্রসিডিং মানে জানিস? প্রসিডিং মানে ইনকাম ট্যাক্স তোর বিরুদ্ধে মামলা শুরু করেছে। ইনকাম ট্যাক্স তোর বিরুদ্ধে যদি মামলা শুরু করে, তো ইনকাম ট্যাক্স যার বিরুদ্ধে মামলা শুরু করবে তাকেও এসএসসি বলা হয়। কি বললাম? এসএসসি কাকে বলে? প্রথমে তো বললাম এসএসসি কাকে বলে। এবার এবার উদাহরণটা একটু আরেকটু বাড়ালাম, মানে কনসেপ্ট আরো বাড়ালাম। বলছে ইনকাম ট্যাক্স যদি তোমার বিরুদ্ধে মামলা শুরু করে, তাহলে তোমাকে এসএসসি বলে। স্যার কেন ইনকাম ট্যাক্স আমার বিরুদ্ধে মামলা শুরু করবে? ব্যাপারটা দেখ, তুই গভর্নমেন্টকে বলেছিস না না আমার তো 1,00,000 টাকা ইনকাম করি বছরে। আমি তো বছরে 1,00,000 টাকা ইনকাম করি, তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দেবো কেন? আমি তো 1,00,000 টাকা বছরে ইনকাম করি, আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা বলেছিস, তুই গভর্নমেন্টকে বলেছিস তোর ইনকাম বছরে 1,00,000 টাকা, তুই গভর্নমেন্টকে ট্যাক্স দিবি না। আমাদের দেশের নিয়ম কি? কেউ যদি 2.5 লাখ টাকা করে ইনকাম করে, তখনই সে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। তাহলে বলি তোর তো ইনকাম 1,00,000 টাকা, তাহলে তুই গভর্নমেন্টকে ট্যাক্স দিবি না। এবার তোর বাড়ির আশেপাশে তুই তো কোনো ব্যবসা করিস, যাই করিস, তুই একটা ব্যবসা করিস, ঠিক আছে? এবার তোর বাড়ির আশেপাশে তোর কোনো শত্রু আছে, ঠিক আছে? সে তার ইনকাম ট্যাক্স অফিসারকে, ইনকাম ট্যাক্সে বলে দিয়েছে যে না না, এ তো প্রচুর ইনকাম করে, প্রচুর ইনকাম করে, বিএমডব্লিউ গাড়ি আছে, ঠিক আছে? এর সাউথ সিটির মতন জায়গায় 3 বিএইচকে ফ্ল্যাট আছে, ঠিক আছে? তারপর এর বাড়িতে মানে সব অ্যাপেলের জিনিস ইউজ করে, মানে খুব, মানে এর অবস্থা খুব ভালো। তো বলছে কি অবস্থা? হতেই পারে না ভালো, ওই 1,00,000 টাকা বছরে ইনকাম করে, ও ট্যাক্স দেবে না। তখন ইনকাম ট্যাক্স জানার পর তখন তোর বিরুদ্ধে মামলা শুরু হলো। তোর বিরুদ্ধে মামলা শুরু করলো। বলল আমার মনে হচ্ছে তোমার ইনকাম, অরিজিনাল ইনকাম 1,00,000 টাকা নয়। তুমি আসো, তুমি তোমার ফাইলপত্র নিয়ে তুমি আমার অফিসে আসো। তোমার ইনকামটা আমি আবার যাচাই করব। তোমার ইনকাম 1,00,000 টাকা নয়। তো এরকম কেসে তোর বিরুদ্ধে যখন মামলা শুরু হলো, তোকে এসএসসি বলা হবে। কি বললাম বুঝতে পারলি তো? এরকম কেসে, বা ধর এরকম হতে পারে, আজকে তুই বললি তোর ইনকাম 1,00,000 টাকা। 1,00,000 টাকা ইনকাম, দেখা গেল তোর বিএমডব্লিউ গাড়ি আছে। তো কেউ বলেনি, তুই ধর তোর ইনকামটা বললো, বিএমডব্লিউ গাড়ি আছে, ওর 3 বিএইচকে ফ্ল্যাট আছে সাউথ সিটির মতন জায়গায়, ঠিক আছে? আরো 3-4 কাঠা জমি কেনা আছে, ঠিক আছে? তারপর ছেলে বা মেয়ে তোর এমবিএ পড়ছে বাইরে, বাইরে বাইরে গিয়ে এমবিএ পড়ছে। তাহলে 1,00,000 টাকায় এত সম্ভব কি করে? ঠিক আছে? 1,00,000 টাকায় এত সম্ভব কি করে? তো তখন ইনকাম ট্যাক্স তোমার বিরুদ্ধে মামলা শুরু করবে, ঠিক আছে? এটা একটা পয়েন্ট বলেছে। যে এখানে কি বলছে? ফর হিজ ইনকাম, তোর ইনকাম নিয়ে যদি কোনো ডাউট থাকে, তখন মামলা শুরু করো। এবার স্যার এখানে কি স্ল্যাশ দিয়ে লস কেন বলেছে? লস দেওয়ার কারণ আছে। আগের বছর তুই ব্যবসা করে, আগের বছর তুই বিজনেস করে বলেছিস যে না তোর লাভ হয়েছে কত? 15 লাখ। 15 লাখ টাকা লাভ হয়েছে, তুই দেখেছিস, এই বছর দেখিয়ে দিয়েছিস তুই।
ব্যবসা করে লস হয়েছে। তো লস হলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না, ইনকাম হলেই ট্যাক্স দিতে হয়, প্রফিট হলে ট্যাক্স দিতে হয়, লস হলে ট্যাক্স দিতে হয় না। আগের বছর তুই প্রফিট দেখিয়েছিস, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছিলি, শো করেছিলি গভর্নমেন্টকে প্রফিট, এবছর তুই দেখিয়েছিস লস, তাহলে গভর্নমেন্ট আবার তোর বিরুদ্ধে মামলা শুরু করবে। তা আগের বছর লাভ হয়েছে 15 লাখ টাকা, তাহলে এবছর কেন কি করে লস হলো, আমি দেখবো, আমি আবার ওর ইনকামে যাচাই করবো। ঠিক আছে তো? এবার কি বলছে, ফর অ্যাসেসমেন্ট অফ আদার পার্সন ফর হুম দে আর অ্যাসেসেবল, এটা হচ্ছে মাইনর হবে। মাইনর মানে জানিস তো, মাইনর মানে, মাইনর মানে জানিস তো, মাইনর মানে নাবালক বা নাবালিকা, মানে যার বয়স 18 বছরের নিচে, যার বয়স 18 বছরের নিচে। ধর ধর একটা পার্সন, ঠিক আছে, একটা পার্সন, দেখিস না কত প্রোগ্রাম হয়, সারেগামাপা হয় বা বিভিন্ন রকম যে রিয়েলিটি শো গুলো হয়, ঠিক আছে, তো রিয়েলিটি শো থেকে বিভিন্ন মাইনররা পার্টিসিপেট করে, তাই তো, ও বিভিন্ন রকমের মাইনররা পার্টিসিপেট করে, একটা মাইনর ধর পার্টিসিপেট করেছে, পার্টিসিপেট করে ধর, ও ধর পার্টিসিপেট করে ধর 5 লাখ টাকা কামাই, ওদের 5 লাখ টাকা কামালো। আমাদের দেশের নিয়ম কি? মাইনর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। মাইনরকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে? তো স্যার তাহলে ৫ লাখ টাকা ইনকাম করলে তো গভর্নমেন্ট ট্যাক্স দেবে না কেন? গভর্নমেন্ট ট্যাক্স এই ৫ লাখ টাকা কে নেবে? মাইনরের বাবা বা মা। যে ওকে দেখাশোনা করে সেই তো নেবে। বুঝতে পারলি তো? তাহলে গভর্নমেন্ট কার থেকে ট্যাক্স নেবে? গভর্নমেন্ট এক্ষেত্রে ট্যাক্সটা কার থেকে নেবে? আমি আগেও একবার বলেছিলাম, গভর্নমেন্ট ট্যাক্সটা আগের দিনই বলেছিলাম। গভর্নমেন্ট কার থেকে ট্যাক্স নেবে? বাবা বা মা। বাবা বা মার থেকে নেবে। সিম্পল ব্যাপার। ধর সিম্পল ব্যাপার। ধর একটা মাইনর, মাইনরের নাম হচ্ছে ধর ধর মিস্টার এক্স, ঠিক আছে? আর মিসেস এক্স। এদের দুজনের, ঠিক আছে? মিস্টার এক্স আর মিসেস এক্স এর এদের ধর একটা ছেলে আছে ওয়াই। এ ধর সারেগামাপা রিয়ালিটি শোতে ও পার্টিসিপেট করেছে। ঠিক আছে? পার্টিসিপেট করে ও ফার্স্ট প্রাইজ জিতেছে। মানলাম ৫ লাখ টাকা পেয়েছে। মানলাম ও ৫ লাখ টাকা পেয়েছে। তাহলে নিয়ম কি, আমাদের দেশের নিয়ম কি? কোন পার্সন যদি বছরে যদি ২.৫ লাখ টাকার উপরে ইনকাম করে, তখন তাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তো ওর ইনকাম তো ৫ লাখ টাকা, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আবার আমাদের দেশের কানুন মানে রুল বলছে, নিয়ম কি বলছে, রুল বলছে যে না, যদি আমাদের নিয়ম বলছে কোন মাইনর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। ঠিক আছে? তাহলে ও তো গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না। তাহলে তো তাহলে তো সবাই তো এই ফায়দাটাই লুটবে। সবাই তো এই ফায়দাটাই লুটবে যে মাইনরের নামে, মাইনরের নামে কোন একটা ব্যবসা খুলে দিল। ঠিক আছে? লাখ, লাখ কোটি, কোটি টাকা ইনকাম হলো, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। গভর্নমেন্ট বলছে না, এরকম হবে না। তো এই যে ৫ লাখ টাকা যে ওয়াই ইনকাম করলো, এই টাকাটা কে ইউজ করবে? এই টাকাটা কে ইউজ করবে? নিশ্চয়ই ও তো আর ইউজ করতে পারবে না। একটা বাচ্চা, ও কি ইউজ করবে? ৫ লাখ টাকা দিয়ে এই টাকা নিশ্চয়ই ওর বাবা বা মা কেউ না কেউ ইউজ করবে। ঠিক আছে? বলছে এরকম কেসে, এরকম কেসে ওর বাবা আর মার মধ্যে যার ইনকাম বেশি তাকে ধরে নেওয়া হবে, তাকেই এসএসসি ধরা হবে। বুঝতে পারলি? বাবা বা মার মধ্যে যার ইনকাম বেশি তাকে এসএসসি ধরা হবে। কারণ টাকাটা ইনকাম করবে কে? বাবা বা মার মধ্যে। বাবা বা মা যে কেউ টাকাটা ইউজ করবে। ঠিক আছে? যে ইউজ করবে তার থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। এখানে বলছে ফর অ্যাসেসমেন্ট অফ আদার পারসন ফর হুম দে আর অ্যাসেসেবল। উদাহরণ দিয়েছি মাইনর। ঠিক আছে? এবার বলছে অ্যামাউন্ট অফ রিফান্ড ডিউ টু হিম অর ডিউ টু হার পারসন। রিফান্ড, আজকে আমরা যে টাকাটা ইনকাম করি, যদি আমার মনে হয় আমি যা ইনকাম করি আমার উপর ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে, আমি তো এসএসসি। তা আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেব। উপরন্তু আমি বলি না, গভর্নমেন্টের থেকে আমি ট্যাক্স নিয়ে নেব। আমি গভর্নমেন্টের থেকে ট্যাক্স নেব। তো যদি গভর্নমেন্ট যদি আমাকে ট্যাক্স দেয়, তাহলে গভর্নমেন্ট কিন্তু ভালো করে আমার ইনকামটা আবার ভালো করে যাচাই করবে। মানে আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করবে। ঠিক আছে তো? আদৌ আমার আমাকে ট্যাক্স দেওয়া উচিত কি উচিত নয়। ঠিক আছে তো? গভর্নমেন্ট ট্যাক্স দেবে, গভর্নমেন্ট ট্যাক্স দেবে। না দেওয়ার কোনো কারণ নেই। গভর্নমেন্ট ট্যাক্স দেবে, কারণ গ আমার যত টাকা ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়ার কথা আমি তার চেয়ে বেশি টাকা ট্যাক্স দিয়ে দিয়েছি। ঠিক আছে তো? তো আমার গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার আমার দেয়ার কথা ১০,০০০ টাকা, গভর্নমেন্ট ১৫,০০০ টাকা ট্যাক্স দিয়ে রেখেছে। এক্ষেত্রে আমার ৫,০০০ টাকা রিফান্ড হওয়ার কথা। ঠিক আছে? তো তখন গভর্নমেন্ট ভাববে যে কেন আমি ৫,০০০ টাকা কেন রিফান্ড করি? ভালো করে দেখব। কেন ও ১৫,০০০ টাকা কেন ট্যাক্স দিয়েছিল? সমস্ত কিছু যাচাই করবে। ঠিক আছে তো? তারপরেও যদি মনে হয় আমাকে ট্যাক্সটা ফেরত দেওয়া উচিত, তখনই ফেরত দেবে, আদারওয়াইজ ট্যাক্স ফেরত দেবে। এগুলো ১ম দিনের ব্যাপার নয় কিছু, আস্তে, আস্তে সব জানতে পারবে। ট্যাক্স রিফান্ড বলে একটা চ্যাপ্টার আছে আগামী দিনে। বুঝেছিস? এখন যেগুলো বলছি একটু শুনতে হবে। এগুলো শুনতে হবে যে এইগুলো হয়। আর কি হতে পারে? হু ইজ ডিমড টু বি এসএসসি। ঠিক আছে? মনে করা হবে তুমি তো এসএসসি নও। এসএসসি কাকে বলে? যেমন আমি এসএসসি, আমি ট্যাক্স দিতে বাধ্য গভর্নমেন্টকে। কারণ আমার যা ইনকাম আমি ট্যাক্স দিতে বাধ্য গভর্নমেন্টকে। তাহলে আমি এসএসসি। এবার বলছে আমি ট্যাক্স দিতে বাধ্য নই, কারণ আমার ইনকামই নেই। আমার ইনকামই নেই, আমি ট্যাক্স দিতে বাধ্য নই। তাহলে আমি তো এসএসসি নই। সরকার বলছে না, তোমাকে আমি এসএসসি মনে করব। দুটো কারণে তোমাকে আমি এসএসসি মনে করব। দুটো কারণে। স্যার দুটো কারণ কি, কি? দুটো কারণ হচ্ছে ধর
সাপোজ ধর কি বলবো এখানটায়, হ্যাঁ, ধর মিস্টার এক্স, ধর একটা মিস্টার এক্স ছিল, ঠিক আছে, এক্স ছিল। এবার ধর ওর আর কেউ ছিল না, ওর একটা ছেলে আছে, ছেলে ছিল, ঠিক আছে, ছেলেটা বাচ্চা ছেলে, ঠিক আছে, বাচ্চা ছেলে, ছেলেটা বাচ্চা ছেলে, ঠিক আছে, ছেলেটা বাচ্চা ছেলে, ধর ওর নাম ধরলাম ধর ওয়াই, বাচ্চা ছেলে, ঠিক আছে। এবার এক্স, এক্স এর কাছে না প্রচুর কোটি কোটি টাকা সম্পত্তি, সম্পত্তি না কোটি কোটি টাকা সম্পত্তি আছে, ঠিক আছে, কোটি কোটি টাকা সম্পত্তি আছে। এবার এক্স কি করলো, বললো আমি মরে যাওয়ার পর আহ সব সম্পত্তি আমার ছেলেরই হবে, কিন্তু দেখাশোনা করবে কি, ও তো কিছু বুঝবেই না টাকা পয়সা সম্পর্কে। এবং এবং এই যে মিস্টার এক্স এর বাড়িতে যে ভাড়া ছিল, ভাড়া দিয়েই ও মাসে 50 লাখ টাকা কামায়, ভাড়া দিয়েই মাসে 50 লাখ টাকা কামায়, ঠিক আছে। তার মানে এই ভাড়া, ও মারা যাওয়ার পর ভাড়াগুলো পাবে কে, সব ওয়াই পাবে, ওয়াই পাবে। এবার এক্স ওর ছেলেকে দেখাশোনা করার জন্য একজনকে রেখেছিল, ঠিক আছে, একজনকে রেখেছিল, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে, তো সমস্ত কিছু দেখাশোনা করার জন্য রেখেছিল। তার মেন ব্যাপারটা হচ্ছে এই যে বছরে এত এত টাকা যে ভাড়া পাচ্ছে, ইনকাম হচ্ছে, তাহলে তাহলে এই ইনকাম গুলো কার হচ্ছে, ওয়াই হচ্ছে, এই ইনকাম গুলো কার হচ্ছে, ওয়াই এর হচ্ছে, মানে ওর ছেলের ইনকাম হচ্ছে। তো ছেলে তো বাচ্চাও কি করে ট্যাক্স, ট্যাক্স দিতে পারবে না। সেক্ষেত্রে ছেলের কেয়ারটেকার কে ছিল, এই যে মিস্টার এক্স একজন কেয়ারটেকার রেখেছিল, কেয়ারটেকার রেখেছিল মানে ছেলেকে দেখাশোনা করার জন্য রেখেছিল। তাহলে গভর্নমেন্ট বলছে আমি তোমার থেকে ট্যাক্স, তখন কাকে রেখেছিল কেয়ারটেকার, সাপোজ মানলাম জেড, জেডকে কেয়ারটেকার রেখেছিল, জেডকে কেয়ারটেকার রেখে, জেড বললো আমার তো কোনো ইনকামই নেই, আমি কেন ট্যাক্স দেবো, বলছে না, বলছে তুমি তো কার কেয়ারটেকার, বলছে যে ওয়াই এর কেয়ারটেকার আমি, তাহলে ওয়াই এর ইনকাম, ওয়াই ওয়াই তো ইনকাম করছে, তাহলে ওয়াই তো কিছু বুঝবে না, তাহলে ট্যাক্স তো তোমাকে দিতে হবে, মানে ট্যাক্স তোমাকে দিতে হবে, ঠিক আছে। এটা বলতে তোমাকে মনে করা হবে তুমি ডিমড এসএসসি, ঠিক আছে, ডিমড এসএসসি মানে মনে করা। তাই বলছে লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ ডিজিজ পার্টনার, মানে কোনো ব্যক্তি যদি মারা যায় তার লিগাল রিপ্রেজেন্টেটিভ মনে হবে, ঠিক আছে। মানে ধর বলতে পারছিস তো ব্যাপারটা, নর্মাল সিম্পল সিম্পল উদাহরণ, ধর একটা 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 পার্সন ছিল, সে মারা গেছে, সে মারা গেছে, সে মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তির মালিক কি হবে, মানলাম তার ছেলে, তার ছেলে মালিক হবে, ঠিক আছে। এবার তার বাবার যত ইনকাম ছিল, ঠিক আছে, সমস্ত ইনকাম তার ছেলেকেই দিতে হতো, তার ছেলের ইনকাম হয়ে যাচ্ছে, সেই ইনকামের উপর যে ট্যাক্স হয় গভর্নমেন্ট কার থেকে নেবে, ওর যে লিগাল রিপ্রেজেন্টেটিভ থেকে ট্যাক্সটা দেবে, ঠিক আছে, যে ওর সম্পত্তি দেখাশোনা করছে, ঠিক আছে। অর্থাৎ তাকে বলা হবে ডিমড এসএসসি, ডিমড এসএসসি। তার ইনকাম না, কিন্তু তার ইনকাম না, হয়তো তার ছেলের কোনো ইনকাম নেই, ছেলের কোনো ইনকাম নেই, কিন্তু তাকে ডিমড এসএসসি মনে করা হবে। আর এজেন্ট অফ নন রেসিডেন্স, এজেন্ট অফ নন রেসিডেন্স জিনিসটা কি, ধর বিদেশে কোনো একটা ব্যক্তির থেকে আমি লোন নিয়েছি, বিদেশে কোনো একজন পার্সনের থেকে আমি লোন নিয়েছি, নিতেই পারি লোন, লোন নিলে কি হবে, তাকে আমার ইন্টারেস্ট দিতে হবে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বলছে, আচ্ছা এবার দেখা গেল আমি ইন্টারেস্টটা কাকে দেবো, বিদেশে ওই পার্সনকে ইন্টারেস্ট দেবো, বিদেশের ওই পার্সন, আমার দেশে কোনো এজেন্ট আছে, আমার দেশের সেই বিদেশি কোনো ব্যক্তির এজেন্ট আছে, তাই ইন্টারেস্টটা আমি সেই এজেন্টকে দেবো, ঠিক আছে। তাই বলছে কি এজেন্ট অফ নন রেসিডেন্স, ঠিক আছে, নন রেসিডেন্সের যদি কোনো এজেন্ট আমাদের দেশে থাকে, তাকেও বলা হবে কিন্তু তোমার ডিমড এসএসসি। তো এই কেসগুলো উদাহরণগুলো তো জানতে হবে। আর একটা বলছে এসএসসি ইজ ডিফল্ট, এসএসসি যদি এসএসসি ইন ডিফল্ট, এসএসসি যদি ডিফল্ট হয় তখন তাকে কি বলা হবে, তখন তাকে এসএসসি বলা হবে, এসএসসি ইন ডিফল্ট। তার মানে তিনটে কেসে তোমাকে এসএসসি ধরা হবে। এক তো তুমি যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধ্য থাকো, বা ইন্টারেস্ট দিতে বাধ্য থাকো, বা ফি দিতে বাধ্য, তখন তো এসএসসি বলা হবে। এছাড়া ডিমড এসএসসি হলেও কিন্তু তোমাকে এসএসসি বলা হবে, এসএসসি ইন ডিফল্ট হলেও এসএসসি বলা হবে। আর এমন কোনো পার্সন যার বিরুদ্ধে ইনকাম ট্যাক্স কেস শুরু করেছে, মামলা শুরু করে, তাকেও এসএসসি বলা হবে। এই যে এসএসসি ইন ডিফল্ট মানে কি বললাম, যেমন যারা চাকরি করে শুনবি, তারা প্রতি মাসে যত টাকা মানে চাকরি করে প্রতি মাসে যত টাকা পায়, তার মালিক, তার কোম্পানির মালিক যত টাকা ট্যাক্সে, মানে যত টাকা স্যালারি, তার একটা পার্সন তার মাসে ধর স্যালারি পায় 50,000 টাকা, তার মালিক ধর প্রতি মাসে যত টাকা স্যালারি হয় একটা ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে ধর 3,000 টাকা করে কেটে নিচ্ছে, সাপোজ 3 না, ধর 5,000 টাকা করে কেটে নিচ্ছে, সাপোজ 5,000 টাকা করে কেটে নিচ্ছে, তাহলে 50,000 টাকা মাইনা 5,000 টাকা কেটে গেলে তাহলে কত টাকা হাতে পাচ্ছে সে, 50,000 টাকা মাইনা 5,000 টাকা যদি কেটে নেয়, কত টাকা হতে পারছে, 45,000 টাকা হাতে পাচ্ছে, তাই তো। তাহলে প্রতি মাসে 5,000 টাকা করে কাটলে তাহলে বছরে কত কাটছে, 60,000, 60,000 কাটছে বছরে। তাহলে এই টাকাটা কাটছে কে, তার মালিক কাটছে। তা মালিক এই টাকাটা কেটে কি মালিক নিজের কাছে রাখবে, মালিক এই 5 করে কেটে বছরে 60,000 টাকা কাটলো, এই 60,000 টাকা কাকে দেবে, গভর্নমেন্টকে দেবে, গভর্নমেন্টকে, যেমন এটাকে টিডিএস বলে, এটাকে টিডিএস বলে। তাহলে এই টাকাটা কাটা উচিত কার, মালিকের কাটা উচিত। তো মালিক যদি কাটতে না যদি কাটতে ভুলে যায়, মালিককে বলা হবে এসএসসি ইন ডিফল্ট। বা তার মালিক কাটলো, কাটার পর গভর্নমেন্টকে টাকা জমা করলো, তাহলে মালিককে বলা হবে এসএসসি ইন ডিফল্ট। তাহলে এখানে বলছে এসএসসি ইন ডিফল্ট কাকে বলে,
মানে এরকম লোককে এসএসসি ইন ডিফল্ট বলে। ভাব, মালিকের কোনো ইনকাম না, আমি ইনকাম করলাম, আমার থেকে ট্যাক্স কাটার দায়িত্ব মালিকের, মালিক কাটলো, মালিককে বলা হয় এসএসসি ইন ডিফল্ট। ঠিক আছে তো? তো বলছে পার্সন হু ফেল টু ডিডাক্ট ট্যাক্স এট সোর্স অর পার্সন হু ফেল টু ডিপোজিট টিডিএস। এটাই তোদের বইতে লিখেছে, তোদের বইয়ে যে ইংলিশ লেখাটা আমি বলে দিচ্ছি, পড়েছি বইতে কি লিখেছে। অ্যাকর্ডিং টু সেকশন 2 সাবসেকশন 7 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, এসএসসি মিনস, এসএসসি কাকে বলে? Because the SSC is a person by whom any tax or any other sum of money such as interest penalty is payable under the income tax authority. এটা একটা বললাম, এটা হচ্ছে মেইন ডেফিনেশন। এর সঙ্গে আরো 3টে পয়েন্ট জুড়ে গেল। যে 3টে পয়েন্ট কি জুড়ে গেল? এসএসসি ইন ডিফল্ট একটা পয়েন্ট বললাম, ডিমড এসএসসি একটা বললাম, আর একটা কি বললাম বল? তোমার বিরুদ্ধে মামলা শুরু করবে। এই তিনজনকেই এসএসসি বলা হয়। দেখ, প্রথমে বলছে দেখ, দ্য এসএসসি ইজ আ পার্সন ইন রেসপেক্ট অফ হুম এনি প্রসিডিং, এই যে প্রসিডিং মানে মামলা, আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট হ্যাজ বিন টেকেন ফর দ্য অ্যাসেসমেন্ট। ঠিক আছে? তার মানে ইনকাম ট্যাক্স দিয়ে তোমার বিরুদ্ধে মামলা শুরু করে। ঠিক আছে? তাহলে তোমাকে এসএসসি বলা হবে। যেমন কিসের বিরুদ্ধে মামলা শুরু করলো? তোর ইনকাম বা লস নিয়ে ইনকাম ট্যাক্সের ডাউট আছে, তোর আদৌ এই টাকাটা ইনকাম, তাহলে তোর বিরুদ্ধে মামলা শুরু করবে। তারপর কি বলেছে? তুই যদি ইনকাম ট্যাক্সের কাছে রিফান্ড পেতে চাস, রিফান্ড, তাহলে তোর বিরুদ্ধে মামলা শুরু করবে। অথবা পার্সন হু ইজ অ্যাসেসেবল ইন রেসপেক্ট অফ ইনকাম অর লস আনাদার পার্সন, অর্থাৎ তুই যদি অন্য কোনো পার্সনের দেখাশোনা করিস, তার ইনকামটা যদি দেখাশোনা করিস, তাহলে তোর বিরুদ্ধে দেখাশোনা করবে। এই বলছে আ পার্সন হু ইজ অ্যাসেসেবল ইন রেসপেক্ট অফ ইনকাম অর লস অফ আনাদার পার্সন হু ইজ ডিমড টু বি অ্যান এসএসসি। ঠিক আছে? অর অ্যান এসএসসি ইন ডিফল্ট আন্ডার এনি প্রভিশন অফ দ্য অ্যাক্ট। তো এই কথাগুলো কিন্তু তোকে বলেছে, এগুলো কিন্তু তোকে ইংলিশ টার্মগুলো বা যে বাংলায় পড়বি, বাংলাগুলো মনে রাখতে হবে। এই পয়েন্টগুলো মাথায় রাখলেই হবে। ডিমড এসএসসির কেসগুলো বলেছে কি? একটা লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ ডিজিজ পার্টনার, মানে ডিজিজ পার্সন, লিগাল রিপ্রেজেন্টেটিভ, কিছুক্ষণ আগে বললাম যে ব্যক্তি মারা যাবে তার যদি লিগাল রিপ্রেজেন্টেটিভ হোস। ধর কোনো একজন পার্সন মারা গেল, ঠিক আছে? যে পার্সন মারা গেল তার লিগাল রিপ্রেজেন্টেটিভ, ধর আজকে ধর যদি হাজবেন্ড মারা যায়, তার লিগাল রিপ্রেজেন্টেটিভ কে হয়? তার সম্মত মধ্যে কে পায়? তার ওয়াইফ হয়। এটাও লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ ডিজিজ। কোনো ব্যক্তি যদি মারা যায়, লিগাল রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? কিন্তু তোরা তো ইনকাম নেই, ইনকাম তার ছিল, সিম্পল ব্যাপার। নর্মাল কথা বলতে, তার একটা 12 মাসের একটা বছর, 12 মাসের বছর, তো ধর একটা জায়গায় চাকরি করতে, আইটিসি কোম্পানি চাকরি করতো। ঠিক আছে? মাস গেলে ধর 2 লাখ টাকা করে কামাও। তো 2 লাখ করে যদি বছরে, মাসে কামায়, বছরে 24 লাখ টাকা কামাচ্ছে। এবার ধরো 6 মাস কাজ করলো, তাই তো? 6 মাস কাজ করলো, 2 লাখ ইন্টু 6 মাস কাজ করে কত? 12 লাখ টাকা কামালো, তারপর মারা গেল, তাই তো? তাহলে এই যে এর ইনকাম গুলো কে পাবে? তার যে লিগাল রিপ্রেজেন্টেটিভ টাকাগুলো পাবে। তাহলে ও তো 12 লাখ টাকা ইনকাম করলো, তাহলে এই 12 লাখ টাকা ইনকাম ট্যাক্সটা কে দেবে? কার দেওয়ার কথা? স্যার ওর দেওয়া, ও তো মারা গেছে, ও কি করে ট্যাক্স দেবে? ও কি করে ট্যাক্স? কারণ আমরা জানি এই বছর ইনকাম করে তার ট্যাক্স পরের বছর দেওয়া হয়। তাহলে ও কি করে ট্যাক্স দেবে? না, ও তো ট্যাক্স দিতে পারবে না, ও তো ট্যাক্স দিতে পারবে না। আচ্ছা, তারপর কি বলছে? পার্সন রিপ্রেজেন্ট নন রেসিডেন্ট, ওই যে নন রেসিডেন্টের কথা বললাম। ধর সাপোজ ধর আমি ধর বাইরে কারোর থেকে লোন নিয়েছি, ধর সাপোজ ধর ইংল্যান্ডে কেউ আমার পরিচিত থাকে, তার থেকে আমি লোন নিয়েছি। ঠিক আছে? লোন নিয়েছি, তাহলে লোন নিয়ে তাকে ইন্টারেস্ট দিতে হবে। এবার তাকে ইন্টারেস্ট দিতে গিয়ে আমি ইংল্যান্ডে যাবো, বা ধর সে কি আমার দেশে আসবে? ওর ধর কোনো এজেন্ট আমার দেশে আসে, তাহলে ওই এজেন্টের হাতে আমি ইন্টারেস্টের টাকা রাখবো, ওই এজেন্টের হাতে আমি ইন্টারেস্টের টাকা দেবো। তা ওই এজেন্টকে বলা হবে ডিমড এসএসসি, এজেন্টকে বলা হবে ডিমড এসএসসি। এজেন্টের কোনো ইনকাম না, কিন্তু এজেন্টকে মনে করা হবে ডিমড এসএসসি। ঠিক আছে? এখানে বলেছে আ পার্সন রেসপন্সিবল ফর ডিডাকশন, ওই যেমন টিডিএস এর কথা বললাম, টিডিএস এর কথা বললাম। টিডিএস, আজকে আমি কোম্পানিতে, আমি ধর একটা আইটিসি কোম্পানি চাকরি পেয়েছি। ঠিক আছে? তাহলে আমি প্রতি মাসে যা মাইনা পাই, তা আমার মাইনা থেকে একটা ট্যাক্সের টাকা কাটা হচ্ছে, এটা গভর্নমেন্ট বলে দিচ্ছে। কাকে বলেছে? কোম্পানি বলেছে ট্যাক্সের টাকা কাটা হচ্ছে। তাহলে ট্যাক্সের টাকা কাটার দায়িত্ব কার? মালিকের দায়িত্ব। তো মালিক যদি কাটতে ভুলে যায়, তাহলে মালিককে বলে ডিফল্টিং এসএসসি, এসএসসি ইন ডিফল্ট। ঠিক আছে? বা ধর মালিক কাটলো, কেটে গভর্নমেন্টকে দিল না, তাহলেও মালিককে বলা হবে এসএসসি ইন ডিফল্ট। এখানে এই কথাগুলি বলে, বেশি কিছু কথা বলে। ঠিক আছে? এসএসসি এখানেই শেষ। আর এসএসসি ফিচার্স গুলো তো বললাম, একটা ফিচার্স বলি, সেকেন্ড ফিচার্স কি বলে? ইফ টোটাল ইনকাম অফ পার্সন ইজ নট ট্যাক্সেবল। ঠিক আছে? টোটাল ইনকাম অফ আ পার্সন ইজ নট ট্যাক্সেবল, স্টিল হি উইল বি ট্রিটেড অ্যাজ ডিমড টু বি এসএসসি। ধর ব্যাপারটা বলছি, ধর আজকে আমার টোটাল ইনকাম, আমার যা ইনকাম করছে, দেখা গেলো আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে। ধর আমি যা ইনকাম করলাম বছরে, দেখা গেলো আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে? তাহলে
বুঝতে পারছি আমাদের দেশের নিয়ম কি 2.5 লাখ টাকা ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তো সাপোজ ধর আমার ধর লিমিটই ক্রস করে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে না। তা সত্ত্বেও আমাকে ডিমড এসএসসি বলা হতেই পারে। ডিমড এসএসসি মানে কি মনে করা হবে। মনে করা হবে। আজকে ধর ধর বাড়িতে ধর কোনো একজন ধর মানে কোনো একজন মারা গেছে। ঠিক আছে? তার ধর লিগাল রিপ্রেজেন্টেটিভ ধর তার ওয়াইফ সাপোজ। তার ওয়াইফের কোনো ইনকামই নেই। কোনো ইনকামই নেই। তবু তাকে ডিমড এসএসসি বলে। তো হতেই পারে আগেই বললাম। আগে the person who is a representative or an agent of non-disability assets তাকেও এসএসসি বলা হবে। ওই যে নন রেসিডেন্টের এজেন্ট, নন রেসিডেন্টের যে এজেন্ট বললাম না? যে নন রেসিডেন্ট আমি ধর বিদেশে কারোর থেকে লোন নিয়েছি। লোন নিলে তাকে ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু ইন্টারেস্ট তার এজেন্টকে দিলাম। সেই এজেন্টকেও আমার ডিমড এসএসসি বলে। এই কথাগুলো বলেছি, এগুলো মনে রাখতে হবে। এগুলো হয়ে গেল, 2 টো পয়েন্ট বাকি আছে। অঙ্কে চলে আসছে। তোদের বই এই তোর পরীক্ষায় দেবে মানে আমরা যে ইনকাম করি বলবে ইনকামের কটা হেড আছে, ইনকামের কটা হেড দেখবি স্কুলে যদি পড়ায় অলরেডি বলেছে। ঠিক আছে? এটা দেবে এবং এমসিকিউ দেবে। ইনকামের কটা হেড? আমাদের ইনকামের 5খানা হেড। অর্থাৎ আমরা 5খানা জায়গা থেকে ইনকাম করতে 5খানা জায়গা থেকে আমরা ইনকাম, আর কোনো জায়গা নেই ইনকাম করার। 5টাই হেড আছে। পরীক্ষায় দেবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হেডস অফ ইনকাম। আমাদের ইনকামের কটা হেড? আমাদের ইনকামের কটা হেড? এই দেখ 6 নম্বর পয়েন্টটা পড়ছি। আমাদের ইনকামের কটা হেড? বইতে আছে, বইতে আছে। দাগ দিয়ে যে বলছি বইটা পড়ে বইগুলো দাগ দিয়ে দাগ দিয়ে দেবে। দিতে থাক পড়া। পেনটা দিয়ে পেস্ট করে দেবো। দেখ দিতে দেখ আমি কি পড়ি, যেগুলো আগে পড়া হয়েছে, যেগুলো পড়া হয়েছে, এগুলো পড়া হয়েছে, অঙ্কটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এটা পড়া নেক্সট সাবজেক্ট হবে। এই দেখ নেক্সট সাবজেক্ট সব পড়া আছে, নেক্সট সাবজেক্ট। তাহলে তোকে পরীক্ষায় এখান থেকে কি দেবে? তোকে পরীক্ষায় কি দিতে পারে? বলতে পারে যে তোমার ইনকামের কটা হেড। বলতে পারে ইনকামের কটা হেড। কি বললাম? ইনকামের 5টা হেড। এর 5টার বাইরে 6 নম্বর হেড বলে কিছু হয়। ঠিক আছে? 5টাই হেড। যেই লেভেলে গিয়ে পড়াশোনা করি না কেন, যত হাই স্টাডি করি না কেন, ইনকামের 5টাই হেড। ঠিক আছে? ইনকামের 5টাই হেড, 5টার বাইরে কোনো হেড নেই। ঠিক আছে? ইনকামের কটা হেড? বললাম ইনকামের 5টা হেড। 5টা হেডের নাম কি কি? আমি একটা করে নামগুলো বলছি, মনে রাখবে। প্রথম হেডের নাম হচ্ছে স্যালারি। প্রথম হেডের নাম স্যালারি। ফার্স্ট হেড হচ্ছে স্যালারি। সিকোয়েন্স মাথায় রাখবে, প্রথমটাকে স্যালারিই বলে। প্রথম হেড স্যালারি। সেকেন্ড হেড কি বলতো? হাউস প্রপার্টি। সব বলবো, জিনিসগুলো বলবো। একটা প্রথম হেড স্যালারি, পরের হেডটাকে বলে হাউস প্রপার্টি, 3 নম্বর হেডকে বলে বিজনেস, ঠিক আছে, 4 নম্বর হেডকে বলে ক্যাপিটাল গেইন এবং লাস্ট হেডকে বলে আদার্স সোর্স। স্যালারি। যারা চাকরি করে চাকরি করে তো প্রতি মাসে একটা ইনকাম করে, ওরা যে ইনকাম করে, তো ওরা যে ইনকাম করে ওরা ওরা কোন হেডে আসবে? যারা চাকরি করে তারা স্যালারি হেডে আসে। ঠিক আছে? এবার ধর দেখবি অনেকের বাড়ি আছে। বাড়ি থাকলে কি হয়? বাড়ি ভাড়া দেয় না অনেকে? বাড়ি ভাড়া দেয়। বাড়ি ভাড়া দিয়েও তো তোর কোনো ইনকাম হয়। বাড়ি ভাড়া দিয়েও তো ইনকাম হয়। সেটা কোন হেডে আসবে? ওটা হাউস প্রপার্টি হেডে আসে। ঠিক আছে? ওটা হাউস প্রপার্টি হেডে আসে। ইনকাম হাউস প্রপার্টি। যারা বিজনেস করে তাদেরও তো একটা ইনকামের একটা হেড হবে। তারা কোন হেডে আসে? ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন। এখানে লিখেছে প্রফিট। এখানে লেখা আছে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, মানে একই। ঠিক আছে? আচ্ছা ক্যাপিটাল গেইন, স্যার ক্যাপিটাল গেইন কোনটা? দেখবি ধর আজকে ধর তোর বাড়ি আছে। বাড়ি বেচে দিবি। সোনা আছে, সোনা বেচে দিবি। ঠিক আছে তো? তা কোনো কিছু অ্যাসেট যদি বেচে দিস, সেখান থেকেও যদি কোনো ইনকাম হয়, সেটা আসবে হচ্ছে তোর ক্যাপিটাল গেইন। ঠিক আছে? ক্যাপিটাল গেইন। আর রইলো আদার্স সোর্স। বাকি সমস্ত হেড হচ্ছে আদার্স সোর্স। তাহলে তোর পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু দিতে পারে। পরীক্ষায় কিন্তু ছোট ছোট কোশ্চেন কিন্তু খুব দিতে পারে। কি কোশ্চেন? যে বলতে পারে তোমার ইনকামের কটা হেড? ইনকামের 5টা হেড। ইনকামের কটা হেড বললাম? ইনকামের 5টা হেড। কি কি নাম? নামগুলো খুব জরুরি। আর কিছু বলেছে এখানে? অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ফর দ্য পারপাস অফ কম্পিউটিং টোটাল ইনকাম, all income of an assessee shall be classified some classes this ও তো ঠিক আছে। হ্যাঁ, তোকে এখান দিয়ে পড়তে হবে। হেডস অফ ইনকাম কত নম্বর ধারায় বলা আছে? 14 নম্বর ধারায় বলা আছে হেডস অফ। 14 নম্বর ধারায় হেডস অফ ইনকাম বলা আছে। ঠিক আছে? এই যে তোকে যে আমি পড়ালাম, এই যে 5টা হেড যোগ করলাম না, 5টা হেডের নাম বললাম না? এই যে 5টা হেড বললাম না? এই 5টা হেডকে যোগ করলে কি বলে জানিস? এটাকে বলে গ্রস টোটাল ইনকাম। মনে রাখতে হবে গ্রস টোটাল ইনকাম কাকে বলে। এর চেয়ে বেশি কিছু পড়ার দরকার নেই। গ্রস টোটাল ইনকাম কাকে বলে? এই 5টা হেড যোগ করলে যা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম। মনে থাকবে তো? তোকে যদি বলে হোয়াট ইজ গ্রস টোটাল ইনকাম, বলবো এই 5টা হেডের যোগফল। ঠিক আছে? এখানে লিখেছে গ্রস টোটাল ইনকাম। আর সেকশনটা দেখ, সেকশন খুব জরুরি। 80B তে লেখা আছে। এই দেখ, বলছিলাম না গ্রস টোটাল ইনকাম, দেখ
ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, পিজিবিপি, ঠিক আছে, ক্যাপিটাল গেইন, আর এটা হচ্ছে আদার্স সোর্স। এই পাঁচটা যোগ করে যেটা বেরোয় তাকে বলা হয় জিটিআই, গ্রস টোটাল ইনকাম। বোঝা গেল? এটা পড়ে নিলে তাহলে কি কি বললাম তোকে? আমাদের ইনকামের পাঁচটা হেডের নাম বললাম। এবার জিটিআইটা বলো, জিটিআই কাকে বলে? স্যার পাঁচটা হেডস অফ ইনকাম যোগ করে যা বেরোয় তাকে বলা হয় হচ্ছে তোমার জিটিআই। এখানে কিছু বৈশিষ্ট্য দিয়েছে, বৈশিষ্ট্যগুলো পড়ে রাখি। আমার গ্রস টোটাল করলে টোটাল ইনকাম পড়বো, তাহলে কিন্তু শেষ, ঠিক আছে, থিওরি পড়া শেষ। বলছে গ্রস টোটাল ইনকাম, ভালো করে শুনবি, দেখ একটু মনোযোগ মন দিতে পারলে কিন্তু ব্যাপারগুলো এক্ষুনি মাথায় ঢুকে যাবে, ঠিক আছে, বাড়িতে পড়তে হয় না, এগুলো মন দিয়ে শুনতে পারলে। গ্রস টোটাল ইনকাম বলতে কি বোঝায়? বলছে ইজ দ্য এগ্রিগেট, এগ্রিগেট মানে জানিস কি? এগ্রিগেট মানে, এগ্রিগেট মানে কি জানিস? এগ্রিগেট মানে কি? এগ্রিগেট মানে কি? হয়, এগ্রিগেট মানে কি? এগ্রিগেট মানে কি? যোগফল। এগ্রিগেট মানে যোগফল, ঠিক আছে তো? গ্রস টোটাল ইনকাম হচ্ছে যোগফল, কার যোগফল? পাঁচটা হেডের। কি বললাম? তোকে যদি বলে গ্রস টোটাল ইনকাম জিনিসটা কি, তোকে অপশন দিয়ে দিল, তখন বলতে হবে পাঁচটা হেডের যোগফল। পাঁচটা হেড কি কি বললাম? এখন যে পাঁচটা হেড বললাম, সেই পাঁচটা হেডের যোগফলই হচ্ছে জিটিআই। তাই লিখে গ্রস টোটাল ইনকাম ইজ দ্য এগ্রিগেট অফ 5 হেডস অফ ইনকাম মেনশন আন্ডার সেকশন 14, যেটা 14 নম্বর ধারায় বলা আছে। 2 নম্বর, ইনকাম ট্যাক্স ডিপেন্ড ডাজ নট ডিপেন্ড অন, এই যে আমরা যে গভর্নমেন্টকে যে ইনকাম ট্যাক্স পে করবো, গভর্নমেন্টকে যে ইনকাম ট্যাক্স পে করবো, এটা জিটিআই এর উপর ডিপেন্ড করে। এখানে বলছে ইনকাম ট্যাক্স ডাজ নট ডিপেন্ড অন জিটিআই। আমরা যে গভর্নমেন্টকে ট্যাক্স দিই না, সেটা কিসের উপর ট্যাক্স দিই জানিস? মন দিয়ে শুনবি, টোটাল ইনকাম কত তার উপর ট্যাক্স দিই। গ্রস টোটাল ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিই না, ঠিক আছে? সাপোজ ধর আজকে ধর আমার গ্রস টোটাল, মন দিয়ে আজকে আমার গ্রস টোটাল ইনকাম হলো 6 লাখ টাকা। আজকে তো আমার গ্রস টোটাল ইনকাম হলো 6 লাখ টাকা, জিটিআই বেরোলো 6 লাখ টাকা, ঠিক আছে? আর টোটাল ইনকাম বেরোলো কত? টোটাল ইনকাম বেরোলো 5 লাখ। তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দেবো কার উপর জানিস? টোটাল ইনকাম। গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তাই বলছে ইনকাম ট্যাক্স ডাজ নট ডিপেন্ড অন গ্রস টোটাল ইনকাম। ইনকাম ট্যাক্স গ্রস টোটাল ইনকামের উপর ডিপেন্ড করে না। তাহলে যদি বলে ইনকাম ট্যাক্স কার উপর ডিপেন্ড করে? টোটাল ইনকামের উপর ডিপেন্ড। নেক্সট, গ্রস টোটাল ইনকাম ডিপেন্ড অন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। গ্রস টোটাল ইনকাম ডিপেন্ড করে, এই গ্রস টোটাল ইনকাম কিসের উপর ডিপেন্ড করে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দেন কম্পিউটার প্রসিডিওর অফ গ্রস টোটাল ইনকাম অলসো চেঞ্জ। হ্যাঁ, যদি তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়, তাহলে গ্রস টোটাল ইনকাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কিউমুলেটিভ লস অফ প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাডজাস্টেড হোয়াইল কম্পিউটিং গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে? বলছেন কিউমুলেটিভ লস অফ প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, ইজ অ্যাডজাস্টেড হোয়াইল ক্যালকুলেটিং, হ্যাঁ, যদি তোমার আগে যদি কোনো লস হয়, দেখ, আচ্ছা আমি যে পাঁচটা হেডের নাম বললাম, প্রথম হেডের নাম কি বললাম দেখ, আমি দেখাচ্ছি, যদি ভুলেও যায় দেখেন, দেখ ছবির দিকে তাকা, তোরা স্ক্রিনের দিকে তাকা বা বইয়ের দিকে তাকা। প্রথম হেডের নাম কি? স্যালারি। মনে হয় চাকরি করতে গিয়ে কোনোদিন লস হয়? চাকরি করতে গেলে কোনো লস হয়? চাকরি করতে গেলে কোনোদিন লস হয়? আচ্ছা, হাউস প্রপার্টিতে লস হতে পারে? হাউস প্রপার্টিতে লস হতে পারে। এখন হয়তো জানতে হবে না কি করে হাউস প্রপার্টি লস হয়। হ্যাঁ, আমি বলছি হাউস প্রপার্টিতে লস হতে পারে। স্যার কি করে লস হয় বলুন? হাউস প্রপার্টিতে লস কি করে হয়? সিম্পল ব্যাপার ভাব, আজকে আমার বাড়ি আছে, একটা বাড়ি মানুষ দুটো কারণে, মানে বাড়ি বেসিক্যালি দু রকমের বলি, আমি সবসময় বলি বাড়ি দু রকমের হয়। কেমন দু রকমের হয়? একটা বাড়ি কেমন হতে পারে? একটা বাড়ি কেমন হতে পারে? একটা বাড়ি হচ্ছে তুই পুরো বসবাস করবি। কি বললাম? একটা বাড়ি তুই বসবাস করবি, এরকম হতে পারে বাড়ি। মানে আমরা যে বাড়ি, আমরা বাড়ি দেখি যে সবারই বাড়ি আছে, তো বাড়িটা কি করে? যে নিজের, আচ্ছা বাড়ি বলতে গেলে নিজের বাড়ি, ভাড়া বাড়ি না, নিজের বাড়ি। ধর আজকে ধর আমার একটা নিজের বাড়ি, যেমন এই বাড়িটা পুরো নিজের বাড়ি আছে, তো এই বাড়িটা আমি পুরো বসবাস করছি, বললাম পুরো বসবাস করছি। ভাই এমনও তো হতে পারে কারোর বাড়ি হতে পারে না, তার দুটো বাড়ি আছে, একটা বাড়ি পুরো বসবাস করে, আর একটা বাড়ি কি করেছে পুরো ভাড়া দিয়েছে। কি করেছে? ফেলে রেখেছে। একটা বাড়ি নিজে পুরো বসবাস করলো, আর একটা বাড়ি কি করলো? ভাড়া দিয়ে গেছে। তো ভাড়া দিয়ে রেখে, তো যেই বাড়ি ভাড়া দিয়েছে মনে করো সেই বাড়ি থেকে ইনকাম হচ্ছে, ওখানে কোনো লস হওয়ার চান্স নেই। কিন্তু আজকে ধর আমার বাড়িটা পুরো নিজের বাড়ি আছে, এবার নিজের, মানে দুটো বাড়ি, একটা লোকের, একটা ভদ্রলোকের দুটো বাড়ি, একটা বাড়িতে ও পুরো বসবাস করে, আর একটা বাড়িতে ও পুরো ভাড়া দিচ্ছে। তো যে বাড়িটা ভাড়া দেয় সেই বাড়ি থেকে ইনকাম হয়, ঠিক আছে? আর যেই বাড়িটা পুরো বসবাস করছে সেই বাড়ি থেকে লস হয়েছে। যেই বাড়িতে বসবাস সেই বাড়িতে লস কি করে হবে? সাপোজ ধর আমি এই বাড়িটা তৈরি করার জন্য ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম 40 লাখ টাকা, 40 লাখ টাকা লোন নিয়েছিলাম। তো 40 লাখ টাকা লোন নিয়েছিলাম, লোন নিলে আমাকে প্রতি বছর মতো সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে তো, কিন্তু বাড়িতে কোনো ইনকাম নেই। এই বাড়ি থেকে তো ইনকাম নেই, কিন্তু সুদ দিতে হচ্ছে। ইনকাম জিরো, সুদ ধর 10,000 টাকা, তাহলে কত হচ্ছে? ইনকাম জিরো, সুদ 10,000 টাকা, তাহলে অ্যান্সার কিসে আছে? নেগেটিভ আসছে।
এগুলো তুই পরে ক্লাস 12 জানতে হবে। ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে চ্যাপ্টার আছে, ইনকাম ফ্রম হাউস ওয়াটার চ্যাপ্টার আছে ক্লাস 12 যেটা ফোর্থ সেমিস্টার আছে ওখানে জান। তুই জান, জান, এটা আমি তোকে বলতে চাইছি যে না, হাউস প্রপার্টি থেকে লস হতে পারে, জাস্ট জান। মানে এখন বললে তুই বুঝতে পারবি, যারা 12 যারা করছে ওরা বুঝতে পারবে, হ্যাঁ এটা হয়, ওরা করছে, তোরা বুঝতে পারবে, কিন্তু তোরা বুঝতে পারবি না। তা তোদের একটু জানতে হবে, হ্যাঁ স্যার বলেছে হাউস প্রপার্টি থেকে লস হতে পারে, হ্যাঁ তার মানে লস হবে। আচ্ছা, বিজনেস, এটা জানি, বিজনেস থেকে প্রত্যেকে জানি, বিজনেস থেকে লস হতে পারে কি হতে পারে না। হ্যাঁ, বিজনেস থেকে লস হতে পারে। ক্যাপিটাল গেইন, থেকে লস হতে পারে, হ্যাঁ তোরা বুঝতে পারছিস ক্যাপিটাল গেইন থেকে কি করে লস হয়। আজকে ধর বাড়ি বিক্রি করে, অনেকে না বাড়ি লসেও বিক্রি করতে পারে, বাড়ি ঘর লসে বিক্রি করে, সোনা লসে বিক্রি হয় না, জেনারেলি খুব কম দেখা যায়, কিন্তু হতে পারে। আমার কথা কি, হতে পারে। দেখ, হতে পারে আর হয় না, দুটোর মধ্যে তফাৎ আছে। হতে পারে, আমি বাড়ি লসে বিক্রি করতে পারি, এটা হতে পারে, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল গেইন লস হবে। ইনকাম ফ্রম আদার সোর্স, ঠিক আছে, এখানেও লস হওয়ার চান্স খুব কম থাকে, বাট হতে পারে, কোনো কোনো কেসে ধরা দিতে পারে। তার মানে তাহলে কি বলতে পারবি, ধর এখান থেকে লস হতে পারে, এখান থেকে লস হতে পারে, এখান থেকে লস হতে পারে, এখান থেকে লস। যদি এই যে আমার যে 5টা হেড আছে দেখিস, এই 5টা হেড যদি আমার কোনো কিছু লস হয়, এদের মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে। সাপোজ ধর আমার স্যালারিতে কোনোদিন লস হয় না, স্যালারি সবসময় লাভ 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 হবে, তো ধর আমার হাউস বাড়িতে লস হলো, তখন এদের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। এখানে এই কথাটাই বলছে, বলছে কিউমিউলেটিভ লস, মানে যত লস হবে প্রিভিয়াস ইয়ার, আগের বছর যত লস হবে, সেটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে কখন, জিটিআই এর সঙ্গে। জিটিআই ক্যালকুলেট করার সময় অ্যাডজাস্ট করে, বৈশিষ্ট্যগুলো একটু পড়ে রাখতে হবে, ঠিক আছে। এই যে এই বৈশিষ্ট্যগুলো, কিছু কিছু বৈশিষ্ট্য তো এখন হয়তো অনেক বৈশিষ্ট্য হয়তো বুঝতে পারছিস না, যখন আগামী দিনে যখন চ্যাপ্টার গুলো করবি না, ডিটেলসে করবি, অঙ্ক করবি, তখন এই জিনিসগুলো বুঝে যাবে, ঠিক আছে। হ্যাঁ বল, জিটিআই মানে গ্রস টোটাল ইনকাম, এই যে 5টা হেড যোগ করলে তাকে গ্রস টোটাল। এবার দেখ, তোকে বলবে টোটাল ইনকাম কাকে বলে, দেখ তুই জিটিআই মাথায় রাখলে, জিটিআই কি বললাম বল দেখি, জিটিআই কি বললাম, পুরো নাম না বললে হবে, 5টা হেডের যোগফল, তুই এইটুক জানলেই তোকে হবে। তোর পরীক্ষায় কি দিতে পারে, তোকে বলতে পারে জিটিআই, বলতে হবে 5টা হেডের যোগ। হ্যাঁ হ্যাঁ, বলছি 5টা হেডের যোগফল। এবার ও তোকে বললো এর মধ্যে কোনটা, মানে ও তোকে বললো আমাদের হেডস অফ ইনকাম তো 5টা, এবার বললো মানে কয়েকটা নাম বলে দিল, বললো বলো এর মধ্যে কোনটা হেডস অফ ইনকামের মধ্যে পড়ে, বা কোনটা পড়ে, এরকম বলতে পারে। হ্যাঁ, এরকম বলবে, তুমি নাম বলো, নাও বলতে পারো। ও বলতে পারে যে বলো এর মধ্যে কোনটা হেডস অফ ইনকাম নয়, বা বলো এর মধ্যে কোনটা হেডস অফ ইনকাম, তাহলে তোর নামগুলো পড়ে রাখতে হবে। তা এটা তার মানে কি বলতে পারি, আমি আবার বলি জিটিআই কাকে বলে, স্যার 5টা হেড যোগ করলে তাকে বলে জিটিআই। এইবার কিন্তু জিটিআই এর ফুল ফর্ম কি বললাম, গ্রস টোটাল ইনকাম, কিন্তু আমাকে বললো তুমি টোটাল ইনকাম বের করো। তার মানে তোর কি মনে হয়, সিম্পল, আমি তাও নর্মাল বলছি, সাপোজ ধর আমি ধর এবছর 6 লাখ টাকা ইনকাম, এটা আমার গ্রস টোটাল ইনকাম। তা আমি কিন্তু এই টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, 6 লাখ টাকা আমার গ্রস ইনকাম, এর থেকে কিছু আমি ছাড় পাবো, এর থেকে কিছু আমি ছাড় পাবো, ছাড়, সাপোজ আমি 1 লাখ টাকা ছাড় পেলাম, তা 6 লাখ টাকা আমার গ্রস ইনকাম হলো, আমি 1 লাখ টাকা ছাড় পেলাম, তাহলে আমার নেট ইনকাম কত, 5 লাখ টাকা, নেটকেই বলে। তাহলে এই 5 লাখ টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি টোটাল ইনকাম কাকে বলে, বুঝতে পারলি, ও স্যার গ্রস থেকে কিছু বাদ যায়, গ্রস থেকে কিছু বাদ গেলে যেটা পড়ে থাকে তাকে বলে টোটাল। বোঝা গেল কি বোঝা গেল না? আগে নিজের ভাষা বোঝ, তারপর বইয়ের লেখা পড়, বইয়ের লেখা না পড়লেও চলবে। আমি কি বলছি, এখানে কিছু লিখে নিয়ে বলবে, টোটাল ইনকাম কাকে বলে, ওরা বইতে লিখেছে গ্রস টোটাল ইনকাম থেকে কিছু বাদ দিলে যেটা করে থাকে তাকে বলে টোটাল। স্যার কিছু মানে কি বাদ দেবে, ডিডাকশন বলে একটা টার্ম আসে, ডিডাকশন বলে একটা ওয়ার্ড আসে, বুঝলে, ডিডাকশন বলে একটা টার্ম আছে, ঠিক আছে। আচ্ছা, ও তোকে বলবে, এটাই তোকে বলবে যে ডিডাকশন কত নম্বর ধারা ডিডাকশন, তাও বলছে 80 নম্বর ধারা ডিডাকশন, ঠিক আছে। এইগুলো কি তোকে রিড করতে হবে, এগুলো তোকে রিড করতে হবে, এগুলো তোকে কিন্তু রিড করতে হবে। এখানে অনেক বড় কথা লেখা আছে, কিন্তু আমি তোকে যেটুকু বললে সেইটুকু রিড করলেই হবে, সেইটুকু রিড করলে এর মধ্যে এমসিকিউ চলে আসবে, আর কিচ্ছু নেই। তাহলে কি বললো, আমি আবার বলছি, গ্রস টোটাল ইনকাম থেকে, দেখ আমি তোকে যে দেখ না, এখানে দেখ দেখ কি লেখা আছে, টোটাল ইনকাম 5টা হেড, প্রথম হেড, দ্বিতীয় হেড, তৃতীয় হেড, চতুর্থ হেড, পঞ্চম, 5টা হেড যোগ করলে কি বলে, গ্রস টোটাল ইনকাম বললাম না। এর থেকে কি বাদ দিতে হয়, ডিডাকশন বাদ দিই, কত নম্বর ধারায়, 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিই, বাদ দিলে কি হয়, তাকে টোটাল ইনকাম, বাদ দিলে তাকে বলে টোটাল। টোটাল ইনকামের বৈশিষ্ট্য কি কি, দেখ কি কি দিয়েছে, বলছে টোটাল ইনকাম হচ্ছে এমন এক ধরনের ইনকাম যেই ইনকামের উপর আমি ট্যাক্স। সাপোজ ধর আমার এবছর টোটাল ইনকাম ধর হলো, সাপোজ ধর টোটাল ইনকাম হলো 8 লাখ টাকা, টোটাল ইনকাম 8 লাখ টাকা বেরোলো, কিন্তু গ্রস ইনকাম বেরোলো ধর সাপোজ 12 লাখ টাকা, গ্রস ইনকাম বেরোলো 12, আচ্ছা এত হয় না যে গ্রস টোটাল ইনকাম কত হবে, গ্রস ইনকাম সাপোজ ধর 10 লাখ বেরোলো, গ্রস টোটাল ইনকাম ধর আমার 10 লাখ টাকা বেরোলো, 10 লাখের উপর ট্যাক্স দেবো,
আমার টোটাল ইনকাম কত হলো 8 লাখ, 8 টাকার উপর ট্যাক্স। ঠিক আছে? তার মানে সবসময় যে আমাদের দেশে যে মানুষই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে না কোন ইনকাম উপর ট্যাক্স দেয়? টোটাল ইনকাম না, গ্রসের না, টোটালের উপর। টোটালের উপর ট্যাক্স দেয়। তাই লিখেছে দ্য ইনকাম is this total income is this income on which on assessee paid tax on the rate prescribed by the finance act। ঠিক আছে? For this total income is known as taxable income। টোটাল ইনকামের আরেকটা নাম কি? ট্যাক্সেবল ইনকাম। এই কথাগুলো তোকে কি বলছি দেখ, কথাগুলো তোকে মানে যে ট্যাক্স, এটা লয়ের ভাষাগুলো মানে ল গুলো এটা শুনতে হবে, জানতে হবে এগুলো। ঠিক আছে তো? এগুলো পড়তে হবে। তুই এইগুলো মাথা খাটাতে পারবি না। এইগুলো তুই মাথা খাটানোর ব্যাপার নেই, তোকে পড়তে হবে, রিড করতে হবে। এবার কি বলছে? টোটাল ইনকাম বলতে কি বোঝায়? গ্রস টোটাল ইনকাম রিডিউস বাই দ্য, স্যার এই লাইনের মানে কি ভাই? কিচ্ছু হয় না, 2 নম্বর পয়েন্ট। আমি বলছি কিচ্ছু হয় না, আমি বলছি শুনে নে। ও কি লিখেছে? ও লিখেছে টোটাল ইনকাম কি করে বের করতে হয়? ও কি লিখেছে? টোটাল ইনকাম কি করে বের করতে হয়? জিটিআই থেকে ডিডাকশন বাদ দাও, টোটাল ইনকাম বের করো। ওইটাই লিখেছে। আমি ছোট্ট করে বলেছি, ও কি লিখে জানিস তো? ও লিখেছে জিটিআই মাইনাস ডিডাকশন ইকুয়াল টু পিআই টোটাল, এটাই লিখেছে। একদম পুরো এই লাইনটা পুরো এই কথাটা লিখেছে, আর কিছু লিখেনি, আর কিছু লিখেনি। এবার ডিডাকশন আমি এখন বলছি না, ডিডাকশন কত নম্বর ধারা ডিডাকশন আছে? ডিডাকশন বলতে ধারা হচ্ছে 80 নম্বর ধারা, 80 নম্বর। ঠিক আছে? টোটাল ইনকাম অফ অ্যান অ্যাসেসি ডিপেন্ড আপন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তোমার টোটাল ইনকাম কত হবে এটা ডিপেন্ড করে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এই ফার্স্ট সেমিস্টারের লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে তো? টোটাল ইনকাম ইজ টু বি রাউন্ডেড অফ অ্যাজ পার, আচ্ছা টোটাল ইনকাম রাউন্ডেড অফ করা হয়, টোটাল ইনকাম রাউন্ডেড অফ করা হয়। ঠিক আছে? আমি 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 করছি, শেষ হয়ে গেল, চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবার আমি তোকে না কিছু আচ্ছা এখানে আর কিছু প্রথম চ্যাপ্টার কিছু আর কি ছিল কোশ্চেন? আমার তো মনে হয় না আর কিছু আছে। জাস্ট এইগুলো না, এই যে আমি পিডিএফ দিয়েছি বা তো এই বই আছে, বইগুলো একটু রিডিং করবি। তাহলে খুব সুবিধা হবে। এমসিকিউ ইজিলি পারবি। কিন্তু যদি না পড়িস না, ট্যাক্স হচ্ছে সবচেয়ে ভালো সাবজেক্ট। মানে ট্যাক্স এতটাই ভালো, কষ্টের চেয়েও ভালো ট্যাক্স। কষ্টের চেয়েও ভালো সাবজেক্ট ট্যাক্স। ট্যাক্স সম্পর্কে কিন্তু তুই জানতে পারবি ট্যাক্স সাবজেক্ট। এতটাই ইন্টারেস্টিং সাবজেক্ট। যদি প্রথম থেকে ইন্টারেস্ট এর মধ্যে হয় না, তাহলে দেখবি খুব ভালো লাগবে ট্যাক্সটা পড়তে। ট্যাক্স খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। মানে পড়তে হবে তোকে, বাড়ি থেকে যদি না পড়িস, বইটা না খুলে দেখিস, তাহলে কিন্তু তুই বুঝতে পারবি না ট্যাক্স সম্পর্কে। তুই জিজ্ঞাসা করতে হবে। যেমন ধর আমি দেখ ওট করে আমার মনে হলো কিছু এমসিকিউ, আমি পড়াচ্ছি না, বলছি কেমন এমসিকিউ দেখ, তুই কোশ্চেন দেখেই বুঝতে পারবি। তুই এইগুলো বললে মুখস্থ হচ্ছে না, আমি এক্ষুনি এখানে বসে দিয়ে মুখস্থ করে দেবো। যেমন ধর এখানে কেমন দেখ কোশ্চেন দিয়েছিল, এই যে এখানে একটা কোশ্চেন দিয়েছিল, জাস্ট বলছি মন দিয়ে শোন। বলছে aggregate of income assessed under each head of income known as গ্রস টোটাল ইনকাম। ভালো করে শুনিস কিন্তু কি বলতে চাই, এই ইংলিশটার মানে কি বলতে চাইছে? বলছে আমরা তো হেডস অফ ইনকাম পড়লাম, আমাদের হেডস অফ ইনকামের যে এগ্রিগেট মানে হেডস অফ ইনকামের যোগফলটাকে কি বলে? হেডস অফ ইনকামের যোগফলটাকে কি বলে? জিটিআই। এটাই লিখে। তারপর ধর একটা কোশ্চেন দিয়েছে, বলছে ডিফারেন্ট টাইপস অফ ইনকাম। ঠিক আছে? আমাদের দেশে কি আছে সমস্যা কোথায়? ডিফারেন্ট টাইপস অফ ইনকাম বলছে, ডিফারেন্ট টাইপস অফ ইনকাম আর ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ক্লাসেস। মানে আমাদের দেশে তো আমাদের দেশে যত পার্সন আছে না, ইনকাম করতে হয় বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে হয়। ঠিক আছে? বিভিন্ন সোর্স থেকে আমরা ইনকাম করতে পারি। তো ইনকামের 5টাই হেড আছে। তো এখানে বলছে ডিফারেন্ট টাইপস অফ ইনকাম আর ক্লাসিফাইড ডিফারেন্ট ক্লাসে। ডিফারেন্ট টাইপস অফ ইনকাম ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট ইনকাম ডিফারেন্ট ক্লাস। ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হেড সাবিন। ঠিক আছে? এটাকে বলা হয় হেড সাবিন। তো এইগুলো বলে যে এগুলো পড়ছি না, এবার ডাইরেক্ট অঙ্কে চলে আসছে। এগুলো যখন এমসিকিউ করবো তখন দেখবি। আচ্ছা আমার ফার্স্ট টাইমে পড়ানো হয়ে গেছে, পরের সপ্তাহে আমি আমাকে কি বলেছিলাম? ট্যাক্সের ওই এমসিকিউ গুলো করে দিয়েছিলি। সেকেন্ড চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ কস্ট, ওটা পরে দেখিয়ে দিলি তো? তাহলে পরের বৃহস্পতিবার কস্টশিট চ্যাপ্টার যে এমসিকিউ গুলো ছিল ওগুলো পড়ে দেখাবো। কস্টশিটের এমসিকিউ গুলো পড়ে দেখাবি, এটা মাথায় রাখবি। কস্টশিটের যে এমসিকিউ ছিল মানে এই বইটার, এই বসুনায়কের বই এমসিকিউ গুলো পড়ে দেখাবি। যেগুলো অঙ্ক ছিল অঙ্কগুলো পড়ে দেখাতে হবে। মানে এমসিকিউ শুধু বইতে রাইট করলে হবে না, অঙ্কগুলো কিন্তু প্রপারলি পড়ে দেখাতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখিস। তারপরের সপ্তাহে কিন্তু ট্যাক্সের এমসিকিউ গুলো দেখবি। ঠিক আছে তো? মনে রাখবি কিন্তু, ভুলে যাস না কিন্তু। আচ্ছা এবার অঙ্কগুলো একটা করে পড়বো। হ্যাঁ, সবাই সবার বই সামনে আছে, বই সবার সামনে আছে, খাতা খোল। বই সবার সামনে আছে, খাতা খোল।
ঠিক আছে? যেইগুলো মনে হচ্ছে খাতায় করতে হবে সেগুলো খাতায় করব, যেইগুলো মনে হয় না খাতায় করার দরকার নেই সেইগুলো বইতেই আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? ভালো করে শুনবি কিন্তু। ভালো করে শুনবি মন দিয়ে। হ্যাঁ, বল। সব কটা অঙ্ক করাবো? মানে এই অঙ্কগুলো করলেই তোর ক্লিয়ার হবে। খোল ওটা।
এই দেখ দেখ 2 নম্বর অঙ্কটা করছি, 2 নম্বর অঙ্কটা দেখ। শোন 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা করছি, 2 নম্বর অঙ্কটা। খাতায় বলেছি মার্জিন টানবি, এখানে মার্জিন টানিস কেন? শোন 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা শোন। তোরা যারা আগের দিন ক্লাস আসছিস একটু বুঝতে অসুবিধা, আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। 2 নম্বর অঙ্কটা কি বলে দেখ, মিস্টার অর্ণব রয় স্টার্টস আ বিজনেস। মিস্টার অর্ণব রয় একটা ব্যবসা শুরু করে, মনোযোগ সহকারে শুনবি, কোশ্চেন থাকবে করবি। মিস্টার অর্ণব রয় ব্যবসা শুরু করেছে কবে? 1 জানুয়ারি 2024-এ। কবে ব্যবসা করেছে? শুরু করেছে 1 জানুয়ারি 2024-এ ব্যবসা শুরু করেছে। হোয়াট, কি কোনো ডাউট থাকলে বল আমাকে। কি সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে একটু, আমার কাছে যে নোটটা করা আছে একটু পুরোনো বই ছিল তো। ঠিক আছে, আমি এটা নতুন করে দিচ্ছি, 25 করে দিচ্ছি। আমি 25 করি, তাহলে খুশি? শোন, মিস্টার অর্ণব রয় একটা ব্যবসা শুরু করেছে 1 জানুয়ারি 2025-এ। হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার দিস বিজনেস? তো দেখ, ব্যাপারটা বুঝবি। আমি বলছি কথা বলিস না, কথা বলবি না, না? আমি শেখাচ্ছি যখন সবাই শিখবে, কথা বলিস না। এটা ধর একটা টাইম লাইন ড্র করে ভালো করে বুঝবি কিন্তু। আমাদের যে ট্যাক্সের ইয়ার হয় না, ট্যাক্সের ইয়ারটা কেমন হয়? আমি ট্যাক্সের ইয়ার কেমন হয়, ট্যাক্সের ইয়ারটা শুরু যেমন আমাদের ক্যালেন্ডার দেখিস তো, ক্যালেন্ডার হয় জানুয়ারি থেকে ডিসেম্বর। ট্যাক্স কিন্তু এইভাবে চলে না, ট্যাক্স এপ্রিল থেকে মার্চ। এটা মনে রাখ, ট্যাক্স এপ্রিল থেকে মার্চ, এপ্রিল থেকে মার্চ। ঠিক আছে তো? এবার আমাদের প্রিভিয়াস ইয়ার, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করলো, তোকে যদি বলে কেউ আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বলতে পারো, প্রিভিয়াস ইয়ার কথা আমি বলে দিচ্ছি শোন, জানিস না আগের ক্লাস আছে সেগুলো। আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে কত বললাম, আগেরটা ছিল 23-24, 24-25, মানে হচ্ছে 24-25। আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, আমি এখানে লিখলাম আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25। নতুন বলছে 24-25, নতুন বইতে বলছে 24-25। কি লিখলাম? আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25। লেখ, খাতা খোল, খাতা খোল, এটা লেখে যেভাবে করছি লেখ। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25। ঠিক আছে তো? 24-25 শুরু হয়েছে কবে থেকে? 1/4/24 থেকে 31/3/25। ঠিক আছে? আমার বুঝতে পারলি ব্যাপারটা? সুন্দর করে ধরে ধরে করছি। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার শুরু হয়েছে কবে? ভালো করে। আর তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কি বললাম বল, এমসিকিউ জিজ্ঞাসা করছি, তোকে যদি জিজ্ঞেস করে আমাদের প্রিভিয়াস ইয়ার কত, তুই আনসার কি দিবি? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24। মনে থাকবে তো? কি তোর মনে থাকবে তো? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25। কারণ এইগুলো এমসিকিউ দেবে। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25। ঠিক আছে তো? 24-25 লিখলাম। ঠিক আছে তো? আর 24-25 মানে কি? 24 সালে মানে এপ্রিল, এপ্রিল 1 মানে 1/4/24 থেকে শুরু হয়ে শেষ হবে কবে? 31 মার্চ 2025। তো দেখ, তোকে যদি কেউ বলে আমাদের প্রিভিয়াস ইয়ার কি কত, তোকে অ্যান্সার দিতে হবে 24-25। 24-25 মানে কি? তখন তোকে বলতে হবে 1/4/24 থেকে 31 মার্চ 25। মনে রাখতে হবে, শুনছিস তো? শুনতে হবে তোকে খুব ভালো করে মনোযোগ সহকারে, মানে এটাকে শুনতেই হবে, শুনতে হবে, পুরো মাথার মধ্যে ফোকাস করতে হবে। কারণ এখন কিন্তু তোকে এই টাইপের অঙ্ক বারবার চলবে, এই অঙ্ক চলবে, কন্টিনিউ চলবে, আর এই চ্যাপ্টারে এই অঙ্কই দেবে বারবার করে। তাহলে বুঝতে পারলি? তাহলে আমি বারবার থেকে একই কথা বারবার বলছি, একই কথা বারবার বলছি। মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25। প্রিভিয়াস ইয়ার কাকে বলে স্যার? আমি আগের দিন বলেছিলাম প্রিভিয়াস ইয়ার কাকে বলে। প্রিভিয়াস ইয়ার কাকে বলে জানিস তো? এই দেখ, এই দেখ শোন, আমি এই বছরে যে টাকাটা ইনকাম করবো, শুনছিস তো? আমি এবছরে যে ইনকাম করবো তার উপর ট্যাক্স কবে দেবো জানিস? পরের বছর। এই বছর আমি যে টাকাটা ইনকাম করব তার উপর ট্যাক্স কবে দেবো? পরের বছর। তাহলে প্রিভিয়াস ইয়ার কাকে বলে? যেই বছর তুমি ইনকাম করবে, ইনকামের বছরটাকে বলে প্রিভিয়াস ইয়ার। ইনকামের বছরটাকে বলে প্রিভিয়াস ইয়ার। আর যেই বছর ট্যাক্স দেবো তাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। কি বললাম? যেই বছর ইনকাম করি তাকে বলে প্রিভিয়াস ইয়ার, আর যেই বছর ট্যাক্স দিই তাকে বলে প্রিভিয়াস ইয়ার, এই অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এখানে মোটামুটি এইটুক থেকে আমি অনেকক্ষণ ধরে 5 মিনিট সময় নিয়ে ডায়াগ্রামটা আঁকলাম, এটা বোঝালাম। আমাকে এত বলতে হতো না, আগের ক্লাসটা করিয়েছিলাম। ওই ক্লাস করানোর পর বাড়ি থেকে দেখতে হয়, বাড়িতে গিয়ে ফোন বই খাতা ছুঁড়ে ফেলে দিলে তার হয় না। তাহলে আমাকে কি বলেছে এখানে, ব্যবসাটা মিস্টার অর্ণব রয় ব্যবসা শুরু করেছে কবে? 1 জানুয়ারি 2025। ভালো করে শুনবি, কবে ব্যবসা শুরু করেছে? 1 জানুয়ারি মানে 1/1/2025, এই তারিখে ব্যবসা শুরু করেছে। তো বলছে, আমাকে বলছে তুমি বলো প্রিভিয়াস ইয়ার কত? অর্ণবের প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার কবে কত হবে জানিস তো? রুলটা কি? প্রিভিয়াস ইয়ার কত হবে? তোকে অ্যান্সার বলতে হবে, তুমি যেদিন থেকে ব্যবসা শুরু করেছো সেই দিন থেকেই তোমার প্রিভিয়াস ইয়ার স্টার্ট হবে। তুমি ব্যবসা যেদিন থেকে শুরু করেছো সেই দিন থেকেই তোমার প্রিভিয়াস ইয়ার শুরু হবে। তার মানে প্রিভিয়াস ইয়ার শুরু হবে এইটুক সময়, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। বুঝতে পারলি? এইটুক সময়, বুঝতে পারলি ব্যাপারটা? কোনটুক সময় প্রিভিয়াস ইয়ার হবে? তোকে যদি অ্যান্সার বলে কি বলবি? স্যার 1/1/25 থেকে 31/3/25 অব্দি প্রিভিয়াস ইয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখে
আমাদের প্রচুর অঙ্ক করতে হবে, হ্যাঁ প্রচুর অঙ্ক করতে হবে, বুঝিস তো? পর বসে গেলি এখানে দাঁড়াতে এখানে এক এক বসে আছে, এক এক 25 তাহলে তোর প্রিভিয়াস ইয়ার কত? লেখ প্রিভিয়াস ইয়ার অ্যান্সার লেখ, নিচে লেখ 1/1/25 থেকে 1/1/25 থেকে 1/1/25 থেকে কত হবে? 31/3/25 এটা হবে অ্যান্সার। তো পরীক্ষায় এরকম এমসিকিউ দেবে, এরকম এমসিকিউ দেবে কিন্তু এটা এটা কিন্তু একটা এমসিকিউ হলো, এমসিকিউর অ্যান্সারটা হলো এটা। তাহলে এখানে কি লিখেছি অ্যান্সারটাই পড়ছি। আচ্ছা তোকে যদি বলে, কারণ এখান থেকে অনেক এমসিকিউ জড়িয়ে আছে, তোকে যদি বলে প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে, 3 নম্বর ধারায় বলা আছে। প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে? 3 নম্বর ধারায়, ঠিক আছে? না 1/1/24 হবে, 1/1/24 হবে না, 1/1/24 হবে না। তাহলে তোর বুঝতে অসুবিধা, একটু সুন্দর করে বড় করে দেখাচ্ছি, দেখ বড় করে দেখ। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25, তাই তো? প্রিভিয়াস ইয়ার 24-25, তার মানে কি দেখা যায়? 1/4/24 থেকে শুরু করে 31/3/25, এটা হচ্ছে 24-25 মানে, ঠিক আছে? 24-25 মানে হচ্ছে 1/4 থেকে শুরু হয়। তুই ব্যবসা শুরু করেছিস কবে? 1/1/25, তাহলে তোর প্রিভিয়াস ইয়ার কবে হবে? এখান থেকে শুরু হবে তোর প্রিভিয়াস ইয়ার, এখান 1/1/25 থেকে 31/3/25, ঠিক আছে? যেই দিন শুরু হচ্ছে সেই দিন থেকে ওই বছরের শেষ দিন হবে, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা তোকে পরীক্ষায় যদি বলে প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা যায়, ধারাটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার 3 নম্বর ধারায় বলা, ঠিক আছে? লিখে লিখে পড়বো, হ্যাঁ আমি লিখে লিখে পড়াচ্ছি, হ্যাঁ। প্রিভিয়াস ইয়ার আমাকে যদি বলে প্রিভিয়াস ইয়ার কত, বলবো 1/1/25 থেকে, লিখে লিখে পড়বো, বারবার বলছি, মনে রাখতে পারবি শুধু। যেমন আমরা লতে লিখে লিখে পড়ি, লিখি। এবার যদি বলে আমাকে প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে, হ্যাঁ লিখে রাখ, পাশাপাশি পাশাপাশি লিখে রাখ, পাশাপাশি লেখ সেকশন 3, লিখে লিখে পড়, লিখে লিখে পড়। প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে? সেকশন 3 তে বলা আছে, লিখে লিখে পড়। প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে? 3 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে? 3 নম্বর ধারায় বলা আছে। প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে? 3 নম্বর ধারায় বলা আছে, সেকশন 3, ঠিক আছে? হলো হলো, লিখি সেকশন 3, মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কি লিখেছে? অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 প্রিভিয়াস ইয়ার কমেন্স 1st এপ্রিল এভরি ইয়ার থেকে শুরু করে এটা বলেছে। আচ্ছা ইন দিস কেস মিস্টার অর্ণব রয় স্টার্ট হিজ বিজনেস 1st জানুয়ারি, ঠিক আছে। আচ্ছা এবার কি বললাম? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? প্রিভিয়াস ইয়ার কত বললাম বল? এখানে এখানে আমি লিখ, নিচে আমার সঙ্গে লিখ প্রিভিয়াস ইয়ার কত বলি? স্যার প্রিভিয়াস ইয়ার আপনি বলেন কত বলেন? 24-25, তাই তো? প্রিভিয়াস ইয়ার কত হলো? 24-25 লিখেছিলি? দেখ প্রিভিয়াস ইয়ার কত? 24-25। প্রিভিয়াস ইয়ার কাকে বলে? যেই বছর তুমি ইনকাম করো সেই বছরটাকে বলে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার 24-25, তাহলে আমরা 24-25 যদি ইনকাম করি তার ট্যাক্সটা কবে দেবো? পরের বছর, পরের বছর দেবো, পরের বছর, পরের বছর দেবো। তো পরের বছর নাকি 24-25 পরের বছর কি 25-26, এটাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, বুঝতে পারলি? পুরো কমপ্লিট করে এটা, যে যা 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 লেখা লিখলাম লেখাগুলো লেখ, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। অ্যাসেসমেন্ট ইয়ার লেখ 25-26, এইগুলো কিন্তু দেখ আমি এই অঙ্কটা কেন লিখলে এবার পরের অঙ্ক থেকে নিজে নিজেই করতে পারবি। যখনই অসুবিধা হবে আমাকে বলবি কিন্তু, তাহলে কি সুবিধা? এই এমসি গুলি পরীক্ষায় আছে, বইয়ের পেছনে এমসি গুলি দিয়েছে। বইয়ের পেছনে আমি মাত্র দেখলাম এমসি কি দিয়ে জানিস তো? এমসি বলছি প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে, সংযোজন হয়ে গেল 3 নম্বর ধারায়। এইভাবে তোকে করতে হবে। তোকে এরকম একটা অঙ্ক দিচ্ছে, অ্যান্সারটা কারেক্ট আছে জানতে দিয়েছে, ঠিক আছে? ও তোকে বলবে আমাদের প্রিভিয়াস ইয়ার কত, বলবি 24-25, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার বলছি এইগুলোই আছে, এই কোশ্চেন গুলোই আছে। এবার বলে প্রিভিয়াস ইয়ার কি? যে বছর ইনকাম করা তাকে বলে প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে? যে বছর ট্যাক্স দেওয়া হয় তাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। এইগুলো কথাগুলো বন্ধু দেখ, আমি যখন পড়াচ্ছি কথাগুলো ফোকাস করতে হবে। আমি পড়াচ্ছি তখন মন চলছে অন্যদিকে, তার ক্যাচ করতে পারবি না, পরীক্ষায় এগুলোই ভুল হয়। 3 নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ 3 নম্বর অঙ্কটা দেখ ভালো করে শুনবি। প্রফেসর আলী কি বলছে? আলী কি বলছে? প্রফেসর অসিত ঘোষ পেড হিজ ইনকাম ট্যাক্স ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, আমাদের 24-25 না, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত? 25-26, ঠিক আছে? হোয়াট উইল বি হিজ প্রিভিয়াস ইয়ার ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার? দেখ অ্যান্সারের দিকে তাকাবি না, ফোকাস কর, আমার কথাটা মন দিয়ে শোন। যদি ইংলিশ পড়ে বুঝতে অসুবিধা আমাকে বল, আমি বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না। দেখ এখানে কি বলেছে? বলছে অসিত ঘোষ ওই ইনকাম ট্যাক্স পে করছে। তাহলে আরে অসিত ঘোষ একজন প্রফেসর, ওই ইনকাম ট্যাক্স পে করছে। কেন ইনকাম ট্যাক্স পে করবে? ও কেন ইনকাম ট্যাক্স পে করবে? আরে ভাই ওর ট্যাক্স হয়েছে,
তো ইনকাম ট্যাক্স পে করছে, ইনকাম ট্যাক্স পে করছে কবে? 25-26, 25-26-এ ইনকাম, তার মানে ট্যাক্স পে করি কোন বছর? অ্যাসেসমেন্ট ইয়ারে। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরটাকে তুমি বিএসইআর বলে, তাহলে 25-26-এর আগের বছর কত? অ্যান্সার 24-25 হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? 24-25। হ্যাঁ, এই তো মানে এখানে অ্যান্সার লেখ, খাতায় লেখ, 3 নম্বর কোশ্চেন অ্যান্সার লেখ, প্রিভিয়াস ইয়ার ইকুয়াল টু 24-25। ঠিক আছে তো? বোঝা গেল? 3 নম্বর অঙ্কটা বোঝা গেল। 4 নম্বর অঙ্কটা দেখ, শোন, খুব নিয়ে নিয়ে বুঝতে পারবি, সব ব্যাপারগুলো আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। বুঝে, ডক্টর অজিত গুপ্তা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ লেকচারার ইন চিত্তরঞ্জন কলেজ, মানে একজন ডাক্তারকে চিত্তরঞ্জন কলেজে অ্যাপয়েন্ট করা হয়েছে, ঠিক আছে? লেকচারার হিসেবে, লেকচারার বুঝিস তো, লেকচারার হিসেবে অ্যাপয়েন্ট কবে? স্যার 1 আগস্ট 24-এ, এই তারিখে অ্যাপয়েন্ট করা হয়েছে। হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার, হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26? তাহলে ওই একই, পারবি করতে। এই দেখ, আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25, তাই তো? শুরু হয় কবে থেকে? 1/4/24 থেকে 31/3/25। তাহলে তাহলে ওই ডাক্তারকে অ্যাপয়েন্ট করা হয়েছে কবে? স্যার 1 আগস্ট, 1/8/24-এ। তাহলে ওর প্রিভিয়াস ইয়ার কত হবে? এখান থেকে এত অব্দি থাকি না, এটা তো প্রিভিয়াস ইয়ার। তাহলে কি লিখবো? প্রিভিয়াস ইয়ার ইকুয়াল টু, প্রিভিয়াস ইয়ার ইকুয়াল টু 1/8/24 থেকে 31/3/25। বুঝতে পারলি প্রিভিয়াস ইয়ার কত? তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? স্যার অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26। যত তুই লিখে লিখে পড়বি তোর মাথার মধ্যে ঢুকবে, বুঝতে পারলি তো? তোর ভুল হবে না। ঠিক আছে, বুঝতে পারলি এটা? এটা কত নম্বর কোশ্চেন অ্যান্সার করলাম বল? 4। বাড়িতে গিয়ে একবার দেখিস, কোশ্চেনটা পড়ে একবার দেখিস, বুঝে যাবি। না বুঝতে পারলে আমাকে বলবি, কোনো সমস্যা নেই, বুঝবিই পুরো। 4 নম্বর হলো, 5 নম্বর কোশ্চেনটা পড়ব। বল দেখি প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা যায়? কি বললাম আমি? প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায়? 3 নম্বর। মনে রাখবি কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার বলি, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে, মারাত্মক ইম্পর্টেন্ট। হলো তো? বলবো তো? এবার 5 নম্বর কোশ্চেনে চলে আয়। 5 নম্বর কোশ্চেন সব কটা অঙ্ক করাবো আমি, সব কটা অঙ্ক করিয়ে দেবো, কোন চিন্তা নেই। স্যার এখানে কি লিখেছে? আরে কিছু লেখা পড়ার দরকার নেই, তুই বুঝতে পারলি ব্যাপারটা আমি কি বললাম? ও তোকে জানতে চাইছে তোর প্রিভিয়াস ইয়ার কত হবে, প্রিভিয়াস ইয়ার কত, প্রিভিয়াস ইয়ার কি বলবি? 1 আগস্ট থেকে শুরু করে 31 মার্চ, এটা হবে তোর অ্যান্সার, এটা হবে তোর অ্যান্সার। ও অপশন দেবে কি জানিস তো? ও অপশনে 1 এপ্রিল থেকে, ও তো বলে 1 আগস্ট থেকে, এইগুলো অনেক অপশন দেবে, তোকে কারেক্ট অ্যান্সারে ফোকাস করবে। 5 নম্বরটা কি বলেছে দেখ, বলছে কি? সমীর রয় ইনহেরিটেড লেট আউট হাউস প্রপার্টি। আচ্ছা, ইনহেরিটেড মানে জানিস তো? ইনহেরিটেড মানে জানিস? ইনহেরিটেড মানে জানিস কি? এই ইনহেরিটেড মানে জানিস? ইনহেরিটেড মানে জানিস? ইনহেরিটেড মানে কি বলবো? ইনহেরিটেড, আজকে ধর ধর একটা পার্সন মিস্টার এক্স, ঠিক আছে? ও নিজে বাড়ি কিনে নি, বাড়ি বানায়ও নি, ওর ঠাকুরদার থেকে বাড়ি পেয়েছে বা বাবার থেকে বাড়ি পেয়েছে। ইনহেরিটেড মানে বুঝতে পারলি তো? মানে আগে আগে, হ্যাঁ, তাহলে এটাকে বলে ইনহেরিটেড। সমীর রয় ইনহেরিটেড আর লেট আউট হাউস প্রপার্টি। আচ্ছা, লেট আউট মানে কি? লেট আউট জানিস? লেট আউট মানে দেখবি অনেক বাড়ির বাইরে, দেখবি যে অনেক বাড়ির বাইরে দেখবি লেখা থাকে লেট আউট লেখা থাকে। লেট আউট মানে জানিস? বাড়ি ভাড়া দেওয়া। লেট আউট মানে বাড়িটা ভাড়া দেওয়া হয়, লেট আউট বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া বললে ওটা লেট আউট বলে। ঠিক আছে? সমীর রয় ইনহেরিটেড আর লেট আউট হাউস প্রপার্টি অন 1 অক্টোবর 2024, 2024। ডিটারমাইন দ্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার অফ ইটস। দেখ একদম সোজা দিচ্ছে, নিচে কর, ছবি আঁক, ছবি আঁক, টাইম লাইন ড্র কর। আমাদের প্রিভিয়াস ইয়ার কত স্যার? 24-25। তার মানে শুরু হবে কত থেকে? 1/4/24। এই তুই সব কটা অঙ্কের লিখে লিখে করতে থাকবি, দেখবি মুখস্থ হয়ে যাবে, পুরো মুখস্থ হয়ে যাবে। লিখে লিখে কর, লিখে লিখে কর। বোর্ড লাগতে পারে, তাহলে ভাব আমি যখন ল পড়াচ্ছিলাম আমার কত বোর্ড লাগছিল। লিখে লিখে করতে হবে, লিখে লিখে করতে হবে, ঠিক আছে? 31/3/25, ঠিক আছে? তাহলে ও হাউস বয়টা পেয়েছে কবে? ডেটটা বল, ডেটটা বল, কত বলেছে? 1 অক্টোবর 24, 1 অক্টোবর 1/10/24। তাহলে এটাই হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ার। তাহলে আমাকে বল প্রিভিয়াস ইয়ার কত, কি বলবি? 1/10/24 থেকে 31 মার্চ 25, ঠিক আছে? 31 মার্চ 25। অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে বল? প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার কত হয়? 25-26, 25-26। তাহলে ডেট শুরু হবে কবে থেকে বল? ডেট 1/10, ভুল, এখানেই ভুল বলছে, ঠিক আছে? তাহলে কত হয় বল? 1/4/25 থেকে 31/3/26। প্রিভিয়াস ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে
কত নম্বর অঙ্কটা এটা? এই তো লিখে আমি যেটা বললাম সেটাই লিখে যাবো, ঠিক আছে? ওরা কি লিখে জানিস? দেখ আমি তোকে বলছি, ওরা লিখেছে কি জানিস? অ্যাসেসমেন্টের অ্যান্সার ওরা লিখেছে 25-26, আর কিছু লিখে বুঝতে পারলি? শুনলি কি বললো? ওরা অ্যাসেসমেন্টের 25-26 লিখেছে। আমি তো এটা অ্যানালাইসিস করলাম 25-26 মানে কি? ঠিক আছে তো? তাহলে এই কোশ্চেনটা সম্পর্কে কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নি। বুঝতে পেরেছি কোশ্চেনগুলো? এরকমই কিন্তু এমসিকিউ থাকবে। এরকম টাইপের একটা এমসিকিউ আসবে। একটা আসবে এরকম এমসিকিউ। ধর এরকম তারিখে ব্যবসা শুরু করেছিস, এরকম তারিখে চাকরি জয়েন করেছিস, এরকম তারিখে তুই ব্যবসা বন্ধ করলি, এরকম জিনিস একটা থাকবে। তাহলে বোঝা গেল 5 নম্বর পয়েন্টটা? 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? এগুলো একটু বাড়িতে একবার দেখিস, তাহলে কিন্তু খুব মানে দেখ কি হয়েছে, কষ্টের চেয়ে ট্যাক্স অনেক ইজি। ট্যাক্স অনেক ইজি। কষ্টে যেমন কি রকম ফর্মুলা গুলো তো মুখস্থ করতে হবে, এগুলো একবার দেখলেই হয়ে যাবে। বলছে কি দেখ এত অব্দি হয়ে গেল, 5-এরটা হয়ে গেল, তাই তো? 5-এরটা হয়ে গেল, 6-এরটা বলছে কি শ্রী ধনপতি ধর, ঠিক আছে? বলছে স্পেন্ড 1 লাখ অন হিজ ডটার্স ম্যারেজ। তার মানে এই ভদ্রলোক কি করেছে? তার মেয়ের বিয়েতে 1 লাখ টাকা খরচা করেছে। কবে খরচা করেছে বলে 1 লাখ টাকা? 20 মার্চ 25 সালে, 20 মার্চ 25-এ খরচা করেছে, ঠিক আছে তো? হি কুড অনলি এক্সপ্লেইন দ্য সোর্স 70,000 বিফোর দ্য ইনকাম ট্যাক্স অফিসার। বলছে কি বাসটি বুঝে? হি কুড অনলি এক্সপ্লেন দ্য সোর্স 70,000 বিফোর দ্য ইনকাম ট্যাক্স অফিসার, আর 30,000 ওয়াজ ডিম টু বি হিজ ইনকাম। হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার? কি লিখেছে অ্যান্সারটা? দ্য সোর্স 70,000, ঠিক আছে, বিফোর দ্য ইনকাম ট্যাক্স অফিসার, রিমেনিং 30,000 ওয়াজ ডিম টু বি হিজ ইনকাম। সো শ্রী ধনপতি ধর স্পেন্ড 1 লাখ টাকা অন হিজ ডটার্স ম্যারেজ অন 20 মার্চ 2025, ঠিক আছে? হি কুড অনলি এক্সপ্লেন প্রিভিয়াস ইয়ার অফ মিস্টার ধরের প্রিভিয়াস ইয়ার কত, যেটা এক্সপ্লেন করে প্রিভিয়াস ইয়ার 24-25, প্রিভিয়াস ইয়ার 24-25, আর অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। নর্মাল, এটা এমন কিচ্ছু বলেনি। ও তোকে জানতে যে প্রিভিয়াস ইয়ার কত, অ্যাসেসমেন্ট ইয়ার কত। ও তোকে জানতে যে প্রিভিয়াস ইয়ার কত, অ্যাসেসমেন্ট ইয়ার কত। তুই বল না আমাদের প্রিভিয়াস ইয়ার কত, বল। প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, এখন তুই না 25, এটাই তো জানতে চাই। কি লিখেছে তো জানার দরকার। 7 নম্বর, এটা লিখলাম না, এটা মুখে হয়ে গেল। 7 নম্বরটা বলছে কি মিস্টার এক্স রিসিভড আর রেমুনারেশন। আচ্ছা রেমুনারেশন মানে জানিস? রেমুনারেশন মানে জানিস? স্যালারি। রেমুনারেশন মানে স্যালারি। মিস্টার এক্স স্যালারি পেয়ে 5,000 টাকা ফর অ্যাক্টিং। মিস্টার এক্স কোনো অ্যাক্টিং করছে, তার জন্য ও 5,000 টাকা স্যালারি পেয়েছে, ঠিক আছে? 5,000 টাকা স্যালারি পেয়েছে। কবে পেয়েছে স্যালারিটা? কবে পেয়েছে? 15ই মার্চ 25-এ পেয়েছে। ফর ফার্স্ট টাইম, প্রথমবার স্যালারি পেয়েছে। অ্যাসার্টেড প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার অফ হিজ ইনকাম ইন রিলেশন টু অ্যাসেসমেন্ট ইয়ার ইজ 25-26। প্রিভিয়াস ইয়ার কত তোকে জানতে দিয়েছে। প্রিভিয়াস ইয়ার কত হবে বলতে পারবি? অ্যান্সার কে বলতো তাড়াতাড়ি ফটাফট, কে বলতে পারি বল? এই অঙ্কটার প্রিভিয়াস ইয়ার কত? হ্যাঁ 23-24 তো হবেই না। আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, 23-24 কোনো প্রশ্নই হচ্ছে না। আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, কিন্তু কিন্তু দেখ মন দিয়ে শোন, আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ও বলে 24-25, তাই তো? 24-25 বললো প্রিভিয়াস ইয়ার অ্যান্সার 24-25, ঠিক তো? এবার 24-25 বলতে কোন তারিখ হবে জানিস তো? আমি লিখলাম দেখ 15-3-25 থেকে 31-3-25। কোনো ডাউট থাকলে দেখে নে, ক্লিয়ার করে নে। দেখ এই তুই বুঝতে পারলি? এটা বুঝতে পারলি কি করে হবে? হ্যাঁ বল কোশ্চেনটা কত নম্বর অঙ্কটা বল, আমি বলে দিচ্ছি। 5-এরটা, 5 নম্বর অঙ্কটা দেখ। 5 নম্বর অঙ্কটা কি ছিল? 5 নম্বর অঙ্কটা শুরু হয়েছিল 1-10-24-এ, আর 1-10 থেকে 31-3 তাই লিখেছি। যেই দিন শুরু হবে সেই দিন থেকে। 7-টা বলতে পারলি? সোজা অঙ্ক বুঝতে পারলি? ব্যাপারগুলো বুঝতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার এটা তোকে লিখতে বলেনি। অ্যাসেসমেন্ট ইয়ার তোকে এইটা 25-26 জানতে চাচ্ছে, ঠিক আছে? মানে যে কোনো প্রিভিয়াস ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ারটা তার পড়ার জন্য, ঠিক আছে? এখানে এই যে আমি লিখলাম না অ্যাসেসমেন্ট ইয়ার 1-4-25 থেকে 31 দিন যাবে, এটা দরকারও নেই, এটা লেখার দরকারও নেই। শুধু 25-26 লিখলেই, ঠিক আছে? শুধু 25-26 লিখলেই গেল। বুঝতে পারলি তো? তাহলে আমি কত নম্বরটা করলাম বল? কত নম্বর অঙ্কটা হলো বল? 7, তাই তো? 8 নম্বর অঙ্ক চলে আসবো। 8 নম্বর অঙ্ক হচ্ছে তো? তোকে এইটুকু ছোট্ট অ্যান্সার লিখবি। প্রিভিয়াস ইয়ার 24-25 দেখে গেলে প্রিভিয়াস ইয়ার 24-25। বানানগুলো আস্তে আস্তে ধীরে করি, বানানগুলো ভুল যেন না হয়, আস্তে আস্তে। 24-25 হ্যাঁ লিখলি তো?
24-25 মানে কত? 15-3-25 থেকে নিচে লেখ 15, আচ্ছা পাশে লেখ 15-3-25 থেকে 15-3-25 থেকে 31-3-25। দেখি ভ্যারাইটিস টাইপের এক্সাম্পল দিল না, প্রথমে একটা রেট, বিভিন্ন রকম রেট দিচ্ছে না, যাতে তোর যদি কোনো সমস্যা না হয়। এই জন্য আমি এই বইটা কেন বলছি, এই বইটা অনেক কিছু এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে, তোর পুরো ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার অরুণ রয় জয়েন টু এবিসি কোম্পানি। দেখ এবার মিস্টার অরুণ রায় কবে, এইটাই করলাম কিছুক্ষণ আগে না, মিস্টার অরুণ রায় চাকরিতে জয়েন করেছে কবে? 1 আগস্ট 24-এ। হোয়াট উইল বি দ্য অ্যাসেসমেন্ট ইয়ার? বল দেখি অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 25-26। তাহলে অ্যান্সার কি লিখবি? অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26, ব্যাস এইটুকু। বুঝতে পারলি ব্যাপারটা? কোনো ব্যাখ্যা করতে হবে না, কোনো রকমের কোনো ব্যাখ্যা করতে হবে কোন থেকে, মানে অ্যাসেসমেন্ট ইয়ার যখনই বলবে ডাইরেক্ট ইয়ারটা লিখবে। প্রিভিয়াস ইয়ার, যদি এটা প্রিভিয়াস ইয়ার বলতে কবে কত বলতি? 1-8-24 থেকে 31-3-25। তাহলে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এরকম কোশ্চেন কিন্তু ক্লিয়ার করে না। 8-এরটা হলো। 9-এরটা দেখ কি বলেছে, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, আচ্ছা আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, এটা আগের বছরের বই বলে আমার একটু ডেটগুলো একটু 1 বছর আগে করা আছে। সুবীর চন্দ্র আর্নস, ঠিক আছে, কত 2 লাখ টাকা কামিয়েছে। হোয়াট উইল বি হিজ অ্যাসেসমেন্ট ইয়ার? আরে তোর পিভি 25-26। তাহলে একই কোশ্চেন, দেখ একই কোশ্চেন বারবার করতে করতে তোর কি হচ্ছে, সুবিধা কি হচ্ছে, তোর পুরো মাথার মধ্যে গেঁথে যাচ্ছে তো, তাই তো? সব কটা পয়েন্ট করে দিচ্ছি। 10 নম্বর, মিস্টার এক্স লেট আউট হিজ হাউস ফ্রম 1 জুলাই 2024। আচ্ছা, লেট আউট মানে কি বললাম? ভাড়া। মানে মিস্টার এক্স তার বাড়িটা ভাড়া দিয়েছে কবে? 1 জুলাই 2024। কত টাকা করে ভাড়া দিয়েছে? 10,000 টাকা করে মাসে ভাড়া দিয়েছে। আচ্ছা তোকে জিজ্ঞাসা করছি, বল দেখি কে বলতে পারবে কত টাকা ভাড়া পেয়েছে? জানতে চাইনি তোকে জানতে, আমি জিজ্ঞাসা করছি কত টাকা ভাড়া পেয়েছে বল দেখি। ও 1 জুলাই 2024-এ বাড়িটা ভাড়া দিয়েছে, ক মাস ভাড়া পেয়েছে বল দেখি? গোন না, হাতে গোন না, গোন না, জোরে পড়ে পড়ে গোন না। 9 মাস ভাড়া পেয়েছে। 9 মাস কেন? জুলাই মাস থেকে ভাড়া দিয়েছে। জুলাই মাস থেকে ওর ইনকাম শুরু হয়েছে। তাহলে তুমি ওর প্রিভিয়াস ইয়ার বলতে কি বলবে? স্যার জুলাই মাস থেকে মার্চ 34, তাই তো? ব্যাপারটা বুঝতে হচ্ছে তো কি বললাম? আমি লিখে লিখে করি, কিন্তু এই সুবিধাটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কত হবে? 1-7-24 থেকে শুরু করে 31-3-25 একই না? তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 25-26। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বল ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? বল ভালো করে ক্লিয়ার কর। তুই বুঝতে পারছিস তো ব্যাপারটা? ভালো করে জিজ্ঞাসা করবি, দেখ জিজ্ঞাসা করবি, কিন্তু আমার কিন্তু খুব জরুরি জিজ্ঞাসা করাটা, তাহলে কি বোঝাতে পারবো। 10টা অঙ্ক করলাম, তাহলে ব্যাপারগুলো মাথায় ঢুকছে তো? 11 নম্বর অঙ্ক চলে আয়, 11 নম্বর অঙ্ক দেখ। মিস্টার অসিত মন্ডল ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এইচএস স্কুল, ঠিক আছে? মিস্টার অসিত মন্ডল ওকে অ্যাপয়েন্ট করা হয়েছে কোথায়? অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এইচএস স্কুলে। কবে? 1 অক্টোবর 2024। ওই আবার একই আনসার, ঠিক আছে তো? হি অলসো স্টার্ট বিজনেস। ও ভালো করে শুনবি, ভালো করে শুনবি, কোশ্চেন ডবল কোশ্চেন দিয়েছে এখানে। মানে মিস্টার অসিত মন্ডল ও এইচএস স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপয়েন্ট করেছে কবে? 1 অক্টোবর 24-এ। এবং পাশাপাশি ও ব্যবসাও শুরু করেছে কবে? 1 জানুয়ারি 25-এ। তো বলছে বলো হোয়াট উইল বি দ্য অ্যাসেসমেন্ট ইয়ার? প্রিভিয়াস ইয়ার জানি, অ্যাসেসমেন্ট ইয়ার তা আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত? 25-26। তাহলে অ্যান্সার হবে এই দেখ, কি লিখে দেখ অ্যান্সার, প্রিভিয়াস ইয়ার অফ বোথ ইনকাম অফ মিস্টার মন্ডল, ঠিক আছে তো? অ্যাসেসমেন্ট ইয়ার কত হয়? 2500। মোট কত? অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। মানে ও তোকে না একটু পাজেল করেছে। পাজেল করেছে কেমন? এতক্ষণ একটা বলছিল, এখানে দুটো। ও চাকরিতেও জয়েন করেছে, আবার ব্যবসাও বলেছে। তাহলে দুটোরই অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, ঠিক আছে? দুটোরই অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? বুঝতে পারছিস তো? 25-26 এরকম। এটা নেই, টোকার কিছু নেই, শুধু 25-26 হবে অ্যান্সার। তাহলে কোথায় থাক? পরেরটা পর, 11টা হলো, 12টা পর, 12টা পর। স্কুলে হয়ে গেছে? কারণ স্কুলে এই চ্যাপ্টারটা পড়িয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর স্কুলে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পড়িয়ে দিলাম, সব পড়িয়ে দিয়েছি। আচ্ছা 12 নম্বর খুব ভালো পয়েন্ট। 11 অব্দি, 1 থেকে 11 অব্দি এক অঙ্ক ছিল, 12 থেকে একটু ডিফারেন্ট করেছে, ঠিক আছে? এতক্ষণ কি হচ্ছিল তুই বলতে পারবি? 1 তো করাই, তোকে 2 থেকে 11 অব্দি আজকে করালাম। 2 থেকে 11 কি এক্সাম্পল ছিল? কবে ব্যবসা শুরু করেছে, আর কবে বাড়ি ভাড়া দেওয়া আরম্ভ করেছে, কবে চাকরি জয়েন করেছে। এবার কি করেছে? এবার বন্ধ করে দিচ্ছে, ব্যবসা বন্ধ। তাই এতক্ষণ শুরুর কথা বললো, এবার বন্ধের কথা বলছে, ঠিক আছে তো? দেখ কি বলছে, রামবাবু ডিসকন্টিনিউ হিজ বিজনেস, মানে ও আর ব্যবসা চালাতে, ব্যবসা বন্ধ করতে চাইছে কবে?
30 জুন 2024 এই তারিখে ব্যবসা বন্ধ করতে চাইছে। প্রফিট অফ দিস বিজনেস ডিউরিং দ্য পিরিয়ড 1 এপ্রিল 2024 থেকে 30 জুন 2024 1.5 লাখ টাকা। হোয়াট উইল বি দ্য অ্যাসেসমেন্ট ইয়ার অফ হিজ ইনকাম? কে বলতে পারবে? আমি বারবার বলছি দেখিস না, না দেখলে দেখ, কেউ যদি আমাকে কারেক্ট আনসার দিয়ে আমাকে বোঝাবো না, ঠিক আছে তো? আর যদি কারেক্ট আনসার দিতে না হয় তখনই বোঝাবো, সুতরাং দেখে আনসার বলবি এটার অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে, দেখবি না কিন্তু। হ্যাঁ, 25-26, তাই তো? 25-26 এর মধ্যে বোঝাতে পারবো। এই যে যারা 25-26 বলেছে তাদের অ্যান্সার বলে দিয়েছে, 25-26 হবে না এটা। এটা 25-26 হবে না। তুই কি রোববার ক্লাসে এসেছিলি? তুই রোববার ক্লাসে এসেছিলি? রোববার ক্লাসে আসলে তোর বলা হবে কেন তুই বললি 24-25, এটাই তো আমার। ও বললে 25-26, আমি কোনো কোশ্চেনই করলাম না। আমি বলে তুই অ্যান্সার ভুল বলছিস, ব্যাস আমি তো স্টপ করে দিলাম। এবার যে বলবে 24-25 তাকে বলবো কেন 24-25, তাকে বলো কেন 24-25। বিজনেসটা তো এন্ড করে 24-এ। তো এরম এরম নিয়ম ছিল না, এরম নিয়ম ছিল। লজিক, আমি একটা লজিক বুঝিয়েছিলাম, শোন না, আমি একটা লজিক বুঝিয়েছিলাম। কি বলবো? আমি একটা লজিক বুঝিয়েছিলাম, সেকশন কত 176, সেকশন কত 176 আগের দিন বুঝিয়েছিলাম, ঠিক আছে? অর্থাৎ আমি এটাই বলেছিলাম, কি বলেছিলাম, আমরা কি শিখলাম? প্রিভিয়াস ইয়ার, আর এটা অ্যাসেসমেন্ট ইয়ার। আমি কি বলেছিলাম? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার কত? 25-26। মানে আমরা প্রিভিয়াস ইয়ারে যে টাকাটা ইনকাম করব তার ট্যাক্সটা কবে দেবো? অ্যাসেসমেন্ট। 24-25 যে টাকাটা ইনকাম করবো তার ট্যাক্স দেবো 25। এটাই আমরা শিখিয়েছিলাম। কিন্তু কিন্তু কিছু আমি আগের দিন এটাও বলেছিলাম, এর কিছু এক্সেপশন আছে, এর কিছু এক্সেপশন আছে। অর্থাৎ আমি ইনকাম করেছি 24-25-এ, আমি 24-25-এ যদি ইনকাম করি ট্যাক্স দেবো 24-25-এ। এটা আমি আগে বলেছি। অর্থাৎ এমন কিছু কেস আছে যেখানে প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার সেম হয়, এমন কিছু কেস আছে যেখানে, তার মানে কি বলতে পারি, এটার ব্যতিক্রম হয়ে গেল, এক্সেপশন হয়ে গেল। মেন ব্যাপারটা কি, 24-25 প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, কিন্তু এমন কিছু কেস আছে যেখানে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট সেম হয়। স্যার এরকম কেস কি? আমি একদিন বলছি 4-5টা পয়েন্ট বলেছিলাম, তার মধ্যে একটা পয়েন্ট এই এক্সাম্পল দিয়েছে। কি হয়? তুমি যদি কোনো ব্যবসা বন্ধ করে দাও, তাহলে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম। কোনো ব্যবসা বন্ধ করলে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম হয়। তার কারণটা বলতে পারি কেন? ব্যবসা বন্ধ করলে কেন স্যার? এর মধ্যে লজিকও আগের দিন বলেছিলাম। লজিকটা কেন বলেছিলাম? সাপোজ ধর এটা তোর প্রিভিয়াস ইয়ার কত? 24, তুই এই তারিখে ব্যবসা বন্ধ, এই দিন ব্যবসা বন্ধ করে দিলি। তার মানে আমাদের নিয়ম কি, যে এই বছর কামালে ট্যাক্স পরের বছর দাও। তো এই বছর যখন ব্যবসা বন্ধ, তুই ব্যবসা বন্ধই করে দিলি, তুই পরের বছর কার থেকে ট্যাক্স দিবি? বলি তোকে তো খুঁজেই পাবো না। বলে না, তোমাকে এই বছরই ট্যাক্স দিয়ে বেরোতে হবে। তার মানে কি বুঝতে পারলি? তাহলে এটা একটা এক্সেপশন। এমন কিছু এক্সেপশন আছে যেখানে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট সেম হয়। তোকে যদি বলে কখনো, তোকে যদি কোশ্চেন করে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট কি কখনো সেম হতে পারে? হ্যাঁ হতে পারে, সেটা হচ্ছে ওর এক্সেপশন। এক্সেপশনে হতে পারে, এছাড়া হতে পারে না। এই দেখ কি লিখেছে অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু সেকশন। হ্যাঁ বল। বলেছিল দেশ ছেড়ে চলে যাবে। ওটা তো অনেক, আমি 5টা উদাহরণ বললাম না, এটা একটা উদাহরণ। অ্যাকর্ডিং টু সেকশন, মাঝখানে কথা বলি, কারণ আগের দিন আসিস সেরকম কথা বলে লাভ নেই, ঠিক আছে তো? সেগুলো শুনতে হবে, সব বুঝিয়েছিলাম এগুলো সময় নিয়ে। অ্যাকর্ডিং টু সেকশন 176 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 176 নম্বর ধারায়, ঠিক আছে, ইফ এনি বিজনেস ইজ ডিসকন্টিনিউ ইন এনি ইয়ার দ্য ইনকাম অফ দ্য পিরিয়ড ফ্রম দ্য এক্সপায়ারি অফ দ্য প্রিভিয়াস ইয়ার। এই তো বলে দিয়েছে, এত কিছু পড়ে লাভ নেই। তোকে আমি কি বললাম, যে আমাদের কি হবে, প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে এখানে? 24-25। এখানে অ্যাসেসমেন্ট হবে 24-25, কিন্তু এটা কি ছিল? এটা এক্সেপশন অফ দিস রুল, এক্সেপশন অফ দিস রুলস। আমরা যে রুল পড়ছি তার এক্সেপশন। মনে থাকবে যে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। আচ্ছা সেকশনটা পড়ে রাখি, আমি জানি না সেকশন দেবে কিনা, আমি পরে দেখবো এমসিকিউতে। বলতে পারে এখানে এটা কত নম্বর ধারার জন্য, এটা হলো 176 নম্বর ধারা, এই কথাটা বলা আছে। সেকশন 176 এই কথাটা বলা আছে। 13 নম্বরটা বল। মিস্টার জেড, এখানে কোনো সমস্যা হবে না, আশা করছি এর কোনো সমস্যা হবে না। মিস্টার জেড ব্যবসা শুরু করেছে 10 ফেব্রুয়ারি কত 2025-এ, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার? দ্য প্রিভিয়াস ইয়ার কত হবে? 10/2/25 থেকে শুরু করে 31/3/25, এটা তো প্রিভিয়াস ইয়ার হবে, বল না হ্যাঁ কি না? 10/2/25 থেকে 31/3/25, ঠিক আছে। আর অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? স্যার অ্যাসেসমেন্ট ইয়ার হবে, এটা তো 25-26 হবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। বোঝা গেল? এটা নরমাল, এটা কোনো এক্সেপশন না, এটা নরমাল কোশ্চেন। এখানে কি বলেছে? ব্যবসা বন্ধ করে দেবে বলেছে। এখানে কি বলছে? ব্যবসা শুরু করছে, শুরু করলে এরকম হয় না।
তাহলে কি বুঝতে পারলি আমি তোকে তোকে আমি কেন পড়াচ্ছি, এগুলো পড়ার একটা সুবিধা, তার মানে তোর এমসিকিউর জন্য সুবিধা হয়ে যাবে। ওরা তোকে বলতে পারে প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার সেম হবে এমন একটা কেসের উদাহরণ দাও। যে এই বছর শুরু করলি সে বছর ট্যাক্স দেবো, মানে পরের বছর। ব্যবসা বন্ধ হলে এগুলো তুই বাড়িতে একবার দেখিস, কোশ্চেন পড়বি, অ্যান্সার আপনা আপনি চলে আসবে, কোশ্চেন পড়বি অ্যান্সার আপনা আপনি চলে আসবে, ঠিক আছে তো? 13 নম্বরটা হলো, তাই তো? আচ্ছা বল দেখি, এই তুই বল দেখি প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে? 3 নম্বর। 3 নম্বর ধারায় বলা আছে। আচ্ছা প্রিভিয়াস ইয়ার 3 নম্বর ধারায় বলা আছে। আচ্ছা ঠিক। প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার কি সেম, মানে দুটো কি সেম হয় কখনো? সেম হয়। তার একটা উদাহরণ বল কি? এইমাত্র তো বললাম ব্যবসা বন্ধ করেছিল কেন? তুমি তো একটু একটু ভয়েসটা একটু আস্তে করো, ঠিক আছে? প্রিভিয়াস তাহলে কি হয়, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম হয়, তার কিছু ব্যতিক্রমের সময় সেম হয়। তার একটা উদাহরণ বলেছিলাম ব্যবসা যদি তুমি বন্ধ করে দাও, ঠিক আছে? এরকম আরো 5টা উদাহরণ ছিল, আমি একটা উদাহরণ বললাম, ঠিক আছে? আরো উদাহরণগুলো আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, যদি অঙ্কে পাই আমি উদাহরণগুলো ডিসকাশন করব, তার আগে নয়। 14 নম্বর অঙ্ক কি বলেছে? মিস্টার এ আগরওয়াল ইজ আ স্যালারিড পার্সন, মানে চাকরি করে। হোয়াট উইল বি দ্য প্রিভিয়াস ইয়ার ফর দ্য অ্যাসপেন্ট ইয়ার 25-26? যদি মিস্টার আগরওয়াল চাকরি করে, ওর অ্যাসেসমেন্ট ইয়ার বলেছে 25-26, তাহলে প্রিভিয়াস ইয়ার কত হবে? বল বল বল, কে বলি বল। 24-25 কি ভাবছি এটা এক্সেপশন হবে নাকি? না না, এক্সেপশন। ও স্যার আজকে ধর কেউ একজন চাকরি করে, তার অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 বলেছে, তাহলে প্রিভিয়াস ইয়ার তাহলে আগের বছর, প্রিভিয়াস ইয়ার তো আগের বছর। ব্যতিক্রম 5টা কেসে হয়, ব্যতিক্রম সবসময় মাথায় রাখতে হবে না। ব্যতিক্রম কোনটা বললাম? ব্যবসা বন্ধ করলে। ব্যবসা কি এখানে ব্যবসা বন্ধ করেছে বলেছে? না না, ব্যবসা বন্ধ তো করেনি। কি বললাম বুঝতে পারলি? মাথায় রাখবি কিন্তু ব্যাপারগুলো, ছোট ছোট শর্ট কোশ্চেন, এরকম কোশ্চেন পাবি তুই। 15 নম্বর, 15 নম্বর, ঠিক আছে তো? এবিসি কোম্পানি লিমিটেড অ্যান্ড ইন্ডিয়ান কোম্পানি। এবিসি কোম্পানি লিমিটেড হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানির মধ্যে পড়ে। এবিসি কোম্পানি লিমিটেড একটা ইন্ডিয়ান কোম্পানি। বলেছে ইজ দ্য ওনার অফ আ শিপ। খুব ভালো এই কোশ্চেনটা ভালো করে পড়বি, যেখানে যেখানে বুঝতে আসে বোঝাও, কারণ এটা বোঝানোর ব্যাপার আছে, এটা বোঝানোর ব্যাপার আছে, ভালো করে শুনবি, এটা বোঝানোর ব্যাপার আছে। বলছে এবিসি কোম্পানি লিমিটেড, এই এবিসি কোম্পানি কোথাকার কোম্পানি? এটা কি দেশের কোম্পানি নাকি বিদেশের কোম্পানি? বলেছে দেশের, ইন্ডিয়ান কোম্পানি বলেছে, ঠিক আছে তো? ইজ দ্য ওনার অফ এ শিপ হুইচ ক্যারি প্যাসেঞ্জার অ্যান্ড গুডস। এই এই শিপটা কি করে? প্যাসেঞ্জার নিয়ে যায় এবং গুডস নিয়ে যায়। দ্য শিপ লিভস কলকাতা পোর্ট, ঠিক আছে? কবে? 12 অক্টোবর 2024। বুঝতে পারছিস তো ব্যাপারটা কি বলেছে? আচ্ছা, and total fare collected by the company 5 lakhs. What will be the previous year? স্যার কি লাইনের মানে বলেছে? আমার কথা মনোযোগ সহকারে শোন, এখানে যা কোশ্চেন করার করে নিয়েছি। একটা কোম্পানির নাম বলে লিখে লিখে দেখাচ্ছে, একটা কোম্পানির নাম কি বলে জানিস? কোম্পানির নাম কত নম্বর অঙ্ক এটা বল? 15। একটা কোম্পানি, এই কোম্পানির নাম কি? এবিসি কোম্পানি লিমিটেড। এবিসি কোম্পানি লিমিটেড। এই কোম্পানি না একটা নিজস্ব একটা শিপ আছে, শিপ। এই শিপে কি করে ও? এই শিপে কি করে? এই শিপে ও প্যাসেঞ্জার তোলে, এই শিপে প্যাসেঞ্জার তোলে, আর কি তোলে? প্যাসেঞ্জার এন্ড গুডস তোলে। প্যাসেঞ্জার এবং গুডস গুলো কোথায় নামাচ্ছে? কোথায় খালাস করছে? ঠিক আছে? খালাস কে বলে? আনলোড করছে কোথায়? গুডস আনলোড করছে কলকাতা পোর্টে। কলকাতা পোর্ট। এই কাজ করার জন্য কত টাকা চার্জ করেছে? কলকাতা পোর্ট, ঠিক আছে? ও কত টাকা চার্জ করেছে বলে? কত টাকা চার্জ করেছে? কত টাকা চার্জ? 5 লাখ টাকা চার্জ করেছে। 5 লাখ টাকা চার্জ করেছে। বলছে বলো, বলো এর প্রিভিয়াস ইয়ার কত? এর অ্যাসেসমেন্ট ইয়ার কত? এটা জানতে চেয়েছে। এটা জানতে চেয়েছে। আমি তোকে বলছি এই উদাহরণটাই চেঞ্জ। আচ্ছা এটা কি? এটা হচ্ছে কি ইন্ডিয়ান কোম্পানি লিখে দিচ্ছি। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25 আর অ্যাসেসমেন্টের 25-26। এটাই এই কোশ্চেনটার অ্যান্সার এটাই হবে। এই কোশ্চেনের অ্যান্সার এটাই হবে। কিন্তু এখানে উদাহরণটা চেঞ্জ হয়ে যেত, এই অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে যদি এখানে ইন্ডিয়ান কোম্পানির জায়গায় যদি ফরেন কোম্পানি থাকে। যদি ইন্ডিয়ান কোম্পানির জায়গায় যদি ফরেন কোম্পানি থাকে তখন এটা কি হয়ে যাবে? এটা 24-25 হয়ে যাবে। তাহলে বুঝলে এটা একটা এক্সেপশন। আমি তোকে বলবো, কিন্তু ভালো করে বুঝবো। আমি বলবো বোঝার আগের দিন বলেছিলাম, এটা আমি আগের দিন বলেছিলাম। দেখ লজিকটা বুঝবি, লজিকটা কি হয়েছিল? যদি এটা ইন্ডিয়ান কোম্পানি হয়, তাই ইন্ডিয়ান কোম্পানি হলে সেই লোকটা কোথাকার লোক? ইন্ডিয়ান লোক, তাহলে ওর থেকে তো ইন্ডিয়া ট্যাক্স দিতেই পারে।
ও তো আর দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যাপার নেই। ও তো দেশের লোক ওর থেকে যখন খুশি ওকে চিঠি পাঠাও ট্যাক্স দাও, ও ট্যাক্স দেবেই। ও তো ইন্ডিয়ান লোক, বুঝতে পারলি তো? ওদের দেশে তো আসবেই, ওদের ইন্ডিয়ান সিটিজেন দেশে আসবে, ওর থেকে দেশ ট্যাক্স নেবেই। কিন্তু ব্যাপারটা বোঝ, যদি ফরেন কোম্পানি আজ ফরেন কোম্পানি মানে কি, ফরেনে কি হয়, যারা জাহাজ নিয়ে আসে, তারা লন্ডনে একটা জাহাজ, আমি আগের দিন বলি লন্ডনের জাহাজ আজ আমার দেশে আসলো, ওই জাহাজটি যে আর কবে আসবে আর কোনো গ্যারান্টি নেই, আদৌ আমাদের দেশে আর আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। এরকম কেসে কি বলছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে তুমি যে আমার দেশে ফিউচারে আর আসবে কি গ্যারান্টি আছে, কোনো গ্যারান্টি নেই তুমি আমার দেশে আর আসতে পারবে। তুমি যখনই আমার দেশ জাহাজ ছেড়ে যাবে, তুমি ট্যাক্স মিটিয়ে তারপর তুমি যাবে। ও তখন বলবে আমি এখন জাহাজ নিয়ে এসেছি, আমি আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে নিয়ে এসেছি, ও হিসাব না করলে, বলছে না, বলছে যে ও কি বলছে, মানে যে ফরেন কোম্পানির লোকটার বক্তব্য কি, ও বলছে যে আমরা কি জানি এবছর ইনকাম করে তার ট্যাক্স তো পরের বছর দিতে হবে। আমি তো এবছর ইনকাম করলাম, ট্যাক্স পরের বছর দেবো। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে যে ইনকাম ট্যাক্স বলছে যে তুমি পরের বছর এই দেশে জাহাজ নিয়ে আসবে, কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। বলে তুমি যদি জাহাজে বের করতে চাও এখান থেকে ট্যাক্স দিয়েই বেরোতে হবে, নাহলে তুমি বেরোতে পারবে না। বলছে তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দেবো? বলছে তুমি মোটামুটি তাকে ইনকাম যত অন অ্যান এভারেজ তুমি যত টাকা ভাড়া পেয়েছো তার অন অ্যান একটা এভারেজ 7.5% ট্যাক্স দিয়ে বেরিয়েছিল। সেরকম কোনো রুল আছে 7.5 না, কোনো 7.5 বলে কোনো রুল নেই, আমি একটা এস্টিমেট করি, ঠিক আছে? তুমি এত পার্সেন্ট ট্যাক্স দিয়ে চলে, তখন যে বছর কামালে সে বছরই ট্যাক্স, তাহলে এটা হচ্ছে এক্সেপশন। সেকেন্ড এক্সেপশন, প্রথম এক্সেপশন কি বললি, ব্যবসা বন্ধ করে দিল। সেকেন্ড এক্সেপশন কি বুঝতে পারলি, কোনো বিদেশি কোম্পানির জাহাজ যদি আসে, ঠিক আছে, বিদেশি জাহাজ যদি আসে, বিদেশি জাহাজ, দেশি জাহাজ নয়, বিদেশি জাহাজ, তাহলে এখানে কি বলছে কোশ্চেনে, বিদেশি বলছে না দেশি বলছে, বল? এই কোশ্চেনে কি বলছে, দেশের জাহাজ নাকি বিদেশের জাহাজ? দেশের জাহাজের ক্ষেত্রে এক্সেপশন হবে না, তাই এখানে অ্যান্সারটা বুঝতে পারলি, অ্যান্সারটা কি হবে? অ্যান্সার বুঝতে পারলো, অ্যান্সারটা বুঝতে পারলি তো? তাহলে অ্যান্সার পিবিএসসি আর কত হবে, পিবিএসসি আর 24-25 আর অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। এই দেখ এই গেছে এবিসি কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড রেসিডেন্ট ইন্ডিয়া, এই যে বলছে কি, এই যে এই দেখ সেকশন, এই আমি সেকশনটা বললাম, এই যে রেসিডেন্টের কথা বললাম, এই যে কি বললাম তার নন রেসিডেন্ট শিপ বললাম না, এটা হচ্ছে 172 নম্বর ধারায় বলা আছে, 172 নম্বর ধারায় বলা আছে। তো এই ক্ষেত্রে 172 নম্বর ধারা অ্যাপ্লাই হবে না, যেহেতু ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে? তো 16 নম্বর কোশ্চেনটা, এই এই দেখ 16 নম্বর কোশ্চেনটা তুই নিজেই অ্যান্সার পাবো। আমি যে তোর 15 নম্বরটা যেভাবে বোঝালাম, তুই 15 নম্বর 16টার পর তুই নিজে পারবি নিজে। বলছে কি, ফোর্ড কোম্পানির নাম কি, ফোর্ড, নাম শুনেই বলছে ফোর্ড কোম্পানি কোথাকার কোম্পানি, এটা ফরেন কোম্পানি, ফোর্ড কোম্পানি। বলছেন আমেরিকান কোম্পানি, এটা বিদেশি কোম্পানি, ঠিক আছে? তো ও কি করে, ইজ দ্য ওনার অফ এ শিপ হুইচ ক্যারি গুডস, ও কি করে, গুডস ক্যারি করে। দ্য কোম্পানি ইজ নন রেসিডেন্ট ইন্ডিয়া, ঠিক আছে, বুঝতে পারছিস? দ্য শিপ লিভস মুম্বাই পোর্ট, ও মুম্বাই পোর্টে শিপটা নামাচ্ছে কবে, 1 সেপ্টেম্বর 2024। ইনকাম অফ দিস কোম্পানি ফর ফেয়ার পারপাস 3 লাখ টাকা, 3 লাখ টাকা ভাড়া নিয়েছে। বলছে প্রিভিয়াস ইয়ার কত হবে, প্রিভিয়াস ইয়ার তো তুই জানিস, প্রিভিয়াস ইয়ার কত, প্রিভিয়াস ইয়ার তো 24-25 হবে, কোনো সন্দেহ নেই। তো অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে, 24-25, এইটাই এক্সাম্পল বলে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, ওটা পড়ার পর এটা বুঝে গেল। এটা কত নম্বর ধারায় বলা আছে, এটা বলেছে 172 নম্বর ধারা, নম্বর 172, ধারা নম্বর 172, সব লেখা আছে বইতে বা নোট বইতে সব লেখা আছে। তাহলে এই যে 16টা অঙ্ক গেল প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারের উপর, এর বাইরে কোনো অঙ্ক পাবি না, আসবে না মানে আসবেই না। তুই হাজারখানা বই পড়, এর বাইরে কোনো অঙ্ক, কোনো অঙ্ক নেই বাইরে, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারের উপর এর বাইরে কোনো এক্সাম্পল হয়নি, সব বলে দিলাম। এবার 17 নম্বর অঙ্ক থেকে বলবো, স্যার কি বলে 17 নম্বর অঙ্ক থেকে, আগের দিন করেছিলাম, মনে করার চেষ্টা কর, কোনটা কোনটা কোন পার্সেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে, কোনটা কোন পার্সেন্টের মধ্যে, যারা করেছিস তো ক্লাস আমি ইজিলি বলতে পারি। আমি বলছি দেখ, প্রথম দিয়ে একটা করে 17 নম্বর কোশ্চেনটা, কোনটা কোন ধরনের পার্সেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই দেখ আমি তোকে একটা করে কথা বলে দিই, পার্সেন্ট কি কি, পার্সেন্ট কি কি হয়, যেমন তুই একটা পার্সেন্ট, এই যে আমরা এখানে যে কজন বসেছি আমরা সবাই পার্সেন্ট, ঠিক আছে, আমরা পার্সেন্ট, আমরা কেমন পার্সেন্ট, এটাকে বলে ইন্ডিভিজুয়াল, কি বলে এটা, পার্সেন্ট বলে ইন্ডিভিজুয়াল, একটা পার্সেন্ট। এবার বাড়িতে ধর ধর তোর বাবা আছে, মা আছে, দাদা আছে, দিদি আছে, ঠিক আছে, তুই আছিস, 5 জন মিলে একটা ব্যবসা, এটাকে বলা হয় কি ফ্যামিলি বিজনেস, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্যামিলি বিজনেস, এটাকে বলা হয় জয়েন্ট হিন্দু ফ্যামিলি, মানে বা জয়েন্ট হিন্দু ফ্যামিলি বলেছেন, এটা বলা হলো হিন্দু আলটিমেট ফ্যামিলি। তাহলে কি কি বললাম আমি একটা করে লিখছি পার্সেন্ট গুলো, তাহলে কি সুবিধা হবে। দেখ পার্সনের মধ্যে কি কি পড়ে, পার্সনের মধ্যে কি কি পড়ে, 1 নম্বর লিখছি, প্রথমে ইন্ডিভিজুয়াল কে উদাহরণ মনে রাখতে পারবি তো, ইন্ডিভিজুয়াল কে, এই যে ইন্ডিভিজুয়াল তুই, এই যে আমরা সবাই আমরা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এটা একটা পার্সনের মধ্যে পড়ে। এই যে এখন যদি বলি স্যার, তোকে যদি বলি পার্সন মানে কি, যে জানে না ট্যাক্সের পার্সনের ডেফিনিশন সে বলে কি পার্সন মানে কি, স্যার পার্সন মানে আমি তো পার্সনের, এটা পার্সন বলে না। ইনকাম ট্যাক্সের পার্সন একে বলে না, ইনকাম ট্যাক্সের পার্সন বলতে কাকে বোঝায়, পার্সন বলতে নর্মাল সেন্সে যদি বলিস
যে আমি একটা পার্সন, পার্সন মানে ব্যক্তি। অ্যাকাউন্টেন্সি যদি করিস তখন পার্সন মানে বলবে ব্যক্তিকে বলবে, কিন্তু ইনকাম ট্যাক্স পার্সন মানে ব্যক্তিকে বলবে। ইনকাম ট্যাক্স বলছে পার্সন মানে কোনো একজন, মানে যেমন আমি কি, আমি তো একটা ইন্ডিভিজুয়াল, আমি একটা পার্সন, শুধু আমাকেই পার্সন বলা হবে না, এছাড়া আরো অনেক লোককে পার্সন বলা হবে, ঠিক আছে? বুঝতে পারলি পার্সন কাকে বলে? যে গভর্নমেন্টকে ট্যাক্স, আমি ইনকাম করি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আমি পার্সন, ঠিক আছে? আমি পার্সন, তাহলে আমি কিরকম পার্সন? আমি ইন্ডিভিজুয়াল। 2 নম্বর আরেকটা পার্সন, ফ্যামিলি বিজনেস যেটা বললাম, মানে ধর মিস্টার এক্স, ঠিক আছে, তার বউ ওয়াই, তাদের ছেলে আছে, একটা মেয়ে আছে, 4 জন মিলে একটা বিজনেস, এটাকে ফ্যামিলি বিজনেস, এটাকে ফ্যামিলি বিজনেস। তো এটাকে কি বলা হয়? তাহলে ফ্যামিলি বিজনেস থেকে কেউ যদি ফ্যামিলি বিজনেস করে সেখান থেকে ইনকাম করবে, ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে কি দেবে না? তাহলে এটাও তো একটা পার্সন, যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় সেই পার্সন, ঠিক আছে? মানে এরা পার্সনের মধ্যে পড়তে পারে, ঠিক আছে? এটা এক ধরনের পার্সন, কি বলে এটাকে? বলে HUF, হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এটা এক ধরনের পার্সন। 3 নম্বর কোম্পানি, টাটা কোম্পানি, মানে টাটা কোম্পানি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় কি দেয় না? গভর্নমেন্ট কি টাটা কোম্পানি ট্যাক্স দেবে কি দেবে না? তাহলে কোম্পানিও একটা পার্সন, তাহলে কোম্পানিও একটা পার্সন, লাইক কোম্পানিও একটা পার্সন। আচ্ছা, ধর 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 তোদের ধর ধর বন্ধু, ধর ধর বলছি, ধর ধর কি নাম বন্ধু, তোদের বন্ধুদের নামও বলছি, ধর 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 মিতা, তারপর ধর সীতা, ধর গীতা, ঠিক আছে তো? তাহলে ধর চিতা, ঠিক আছে তো? ধর 4 বন্ধু মিলে, 4 বন্ধু মিলে ধর একটা ব্যবসা করলি, ঠিক আছে? আস্তে 4 বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলি, ঠিক আছে? তা যখন 4 বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করতে, কি ব্যবসা করলি জানিস? এটাকে পার্টনারশিপ ব্যবসা বলে। বুঝতে পারলি তো? যখন অনেকজন মিলে ব্যবসা শুরু করে, কয়েকটা বন্ধু মিলে পার্টনারশিপ বিজনেস করে। তাহলে পার্টনারশিপ বিজনেস করার পর বছরের শেষে তো ভালোই কামালি। তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? অবশ্যই ট্যাক্স নেবে। তাহলে এটাও কিন্তু এক ধরনের পার্সন। তাহলে পার্টনারশিপ ফার্ম, কি বললাম? পার্টনারশিপ ফার্ম, এটাও এক ধরনের পার্সন। তাহলে বুঝলি পার্সনের মধ্যে কারা কারা পড়ে, এই কিন্তু তোকে জানতে হবে। 5 নম্বর, 5 নম্বর কি বলছি? ধর লোকাল অথরিটি। স্যার লোকাল অথরিটি আবার কোনটা? লোকাল অথরিটি সেটা তো আগের দিনের ক্লাস যারা করেছে তারা প্রত্যেকেই জানা উচিত। লোকাল অথরিটি, এই যে আমাদের আজকে আমরা যে এই যে এরিয়ায় থাকি, আমাদের মিউনিসিপ্যালিটি আছে, জানিস? আমাদের একটা মিউনিসিপ্যালিটি আছে, আমাদের মিউনিসিপ্যালিটির নাম কি জানিস? সাউথ দমদম। কারোর আছে কলকাতা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? কারোর যে তোর কি বলবো, বিধাননগর মিউনিসিপ্যালিটি, ঠিক আছে তো? তারপর হচ্ছে কারোর হচ্ছে তো দমদম মিউনিসিপ্যালিটি। তাহলে এই যে মিউনিসিপ্যালিটি হয়, এটা লোকাল অথরিটি, অঞ্চল টাইপ। ঠিক আছে? লোকাল অথরিটির মধ্যে পড়ে। লোকাল অথরিটি মানে আমি যে এরিয়ায় থাকি, আমরা তো মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকি, তো এখানকার যে মিউনিসিপ্যালিটিটা, এটা হচ্ছে লোকাল অথরিটি। 6 নম্বর, 6 নম্বর কি জানিস তো? আর্টিফিশিয়াল, ভালো করে দেখবি। আর্টিফিশিয়াল, কি লিখলাম? আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, জিওলজিক্যাল পার্সন, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। এটা কারা আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন? আরে পুরীর মন্দির, শুনলি তো? পুরীর মন্দির দেখবি অনেকে পুরীতে ঘুরতে যায়, পুরীর মন্দিরে জানিস অনেক ভক্তরা অনেক টাকা ডোনেট করে, কে অনেক টাকা পয়সা ডোনেট করে। তাহলে সরকার কি বলছে? ইনকাম ট্যাক্স কি বলছে? যেখান থেকে টাকা আসবে আমি সেখান থেকে ট্যাক্স দেবো। তার মানে পুরীর মন্দির আর সবচেয়ে যত ধর্মস্থান আছে সবচেয়ে বেশি টাকা ডোনেশন হয়, ঠিক আছে তো? তাহলে সরকার তো করে না, ট্যাক্স নেবে। তাহলে কি বললাম? এটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনেটিক্যাল পোর্শনের মধ্যে পড়ে, ঠিক আছে? কোন রকমের কোনো মন্দির। আচ্ছা, আমরা যে বললাম ক্যালকাটা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি, এটাও কিন্তু আর্টিফিশিয়াল জেনেটিক্যাল পার্সনের মধ্যে পড়ে। 6টা বললাম, লাস্ট লাস্ট করবো কি বলতো? এই 7 জনকে পার্সন বলে। এওপি, এওপি মানে অ্যাসোসিয়েশন অফ পার্সন, অ্যাসোসিয়েশন। এইগুলো লিখে লিখে পড়ার সুবিধা কি? মাথায় থাকবে। অ্যাসোসিয়েশন অফ পার্সন and body of individual, and body of individual, and body of individual, এই 7 জন লোককে পার্সন বলে, ঠিক আছে? 7 জনের লোককে পার্সন বলে। এবার তুই অঙ্কটা করবি। এই যে তুই এখানে একটা অঙ্ক দিয়েছে না, বলবে যে এটা বলো কোনটা কোন পার্সনের মধ্যে পড়ে। তোকে পরীক্ষায় এরকম বড় তো অঙ্ক দেবে, ঢুকেছিস তোকে না? পরীক্ষায় যখন বড় অঙ্ক দেবে, পরীক্ষায় কেমন দেবে জানিস তো? পরীক্ষায় একটা এক্সাম্পল দেবে, বলবে এটা কোন পার্সনের মধ্যে পড়ে। একটাই এক্সাম্পল দেবে, বলবে কোন পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে? একটা করে বলছি, অঙ্কে চলে যাবে, অঙ্কে চলে যাবে। 17 নম্বর অঙ্কটা বলছি, 17 নম্বর অঙ্কটা বলছি, ঠিক আছে? 17 নম্বর অঙ্কটা শুনবি কিন্তু, মন দিয়ে শুনবি কিন্তু, মন দিয়ে শুনবি। 17 নম্বর অঙ্কটা বলছে কি, অশোক বাবু, দেখ কি লেখা আছে? অশোক বাবু অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওখানে অ্যান্সার লেখা আছে, অ্যান্সারে ফোকাস করতে হবে, মানে ঠিক আছে? এখানে অ্যান্সার গুলো আমি দেখে দেখে বলে দেবো, মানে এখানে আমি লিখছি না, লিখে সময় নষ্ট করছি না। আচ্ছা, অশোক বাবু ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে,
তাহলে তাহলে কে অশোক বাবুটা কোন পার্সনের মধ্যে পড়ে? ইন্ডিভিজুয়াল, অশোক বাবু ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা কিসের মধ্যে পড়ে? আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সনের মধ্যে পড়ে। আমি কালকে বলছিলাম মনে পড়ে আর্টিফিশিয়াল কাকে বলে বলেছিলাম? আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল কাদের বলে? ঠিক আছে, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন যেমন বলেছিলাম টাটা কোম্পানি, তারপর কি বলেছিলাম তোর স্কুল, কলেজ, এগুলো সব আর্টিফিশিয়ালের মধ্যে পড়ে। ব্যাংক। বিধান নাগরিক মঞ্চ, ঠিক আছে, বিধান নাগরিক মঞ্চ মানে বিধান নাগরিক মঞ্চ এর ৩ নম্বরটা, এটা লোকাল অথরিটির মধ্যে পড়ে, লোকাল অথরিটি, ঠিক আছে। তারপর কি বলছে? মিলন সংঘ ক্লাব, ক্লাব নাম শুনি? ক্লাব মিলন সংঘ, হ্যাঁ বল। না না, ক্লাব লোকাল, ক্লাব লোকাল অথরিটির মধ্যে পড়ে। ক্লাব কিন্তু লোকাল অথরিটির মধ্যে পড়ে না, যে কোনো ক্লাব। ক্লাব পড়ে কি বলতে? বডি অফ ইন্ডিভিজুয়াল, এটা অনেকজন মিলে এটা তৈরি করে, ঠিক আছে। ক্লাব হচ্ছে বডি অফ ইন্ডিভিজুয়াল। ক্লাব কিসের মধ্যে পড়ে? বডি অফ ইন্ডিভিজুয়াল। যে কোনো ক্লাব বডি অফ ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। আরামবাগ হাউজিং কোঅপারেটিভ, কোঅপারেটিভ সোসাইটির নাম শুনেছিস? কোঅপারেটিভ সোসাইটি, দেখবি না অনেকে, দেখবি অনেকে ফ্ল্যাটে থাকে, দেখিস তো? অনেকে ফ্ল্যাটে থাকবে, ফ্ল্যাটে থাকে একটা কমপ্লেক্স থাকে না, আমি তোকে বলছি ওই যে তোদের যে এই তোর স্কুল বা তোদের স্কুল যে স্কুলে নর্থ পয়েন্ট না, নর্থ পয়েন্ট, হ্যাঁ আচ্ছা নর্থ কলকাতায়, নর্থ কলকাতায় যে স্কুলটা আছে, স্কুলের ওখানে দেখবি দেখবি হনুমান মন্দির অপোজিটে দেখবি ওই তোর মানে কি বল কি স্টেট আছে না, হনুমান মন্দিরের পাশে একটা বিশাল বড় একটা কমপ্লেক্স আছে, হনুমান মন্দিরের পাশে, হ্যাঁ হ্যাঁ, না না ইয়ং স্টেট এই আরে কমপ্লেক্স গুলো দেখেছিস না? দেখি হনুমান মন্দিরের পাশে একটা বড় কমপ্লেক্স আছে, ঠিক আছে, বিশাল বড় কমপ্লেক্স আছে। ও হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, কমপ্লেক্স, কমপ্লেক্স আছে, ঠিক আছে, বিশাল বড় কমপ্লেক্স হয় না, যেটা বিশাল বড় কমপ্লেক্স আছে, ওই কমপ্লেক্সে প্রচুর লোক থাকে। বিশেষ করে ওখানে আমি বলছি, আমি যে আমি দেখেছি ওখানে, ওখানে অনেক ফুটবলাররা মানে অনেক প্রচুর ফুটবলাররা থাকে ওখানে, বিশাল বড় কমপ্লেক্স ওটা, ঠিক আছে, বিশাল বড় কমপ্লেক্স। তো কমপ্লেক্সটা এই যে কমপ্লেক্সে হয় না, কমপ্লেক্সে অনেক লোক থাকে তো, এবার প্রতিটা ফ্যামিলি থেকে একজন করে নিয়ে, ঠিক আছে, কি তৈরি করে? এখানে কি বলেছে বল, এটা কি বলেছে এখানে? কোঅপারেটিভ সোসাইটি, একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে, মানে দেখাশোনা করা হয় কোঅপারেটিভ সোসাইটি। যেমন দেখবি ওরকম কমপ্লেক্সে দেখবি প্রতি বছর দুর্গাপুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, তারপর একটা কালচারাল প্রোগ্রাম হয়, বিভিন্ন রকমের প্রোগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। তা আরামবাগ হাউজিং কোঅপারেটিভ সোসাইটি কি? আরামবাগ হাউজিং কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে তোর অ্যাসোসিয়েশন অফ পার্সন, অনেকগুলো পার্সন নিয়ে তৈরি করা হয়, ঠিক আছে তো, মানে প্রতিটা ফ্যামিলি থেকে একজন করে মেম্বার তোলা হয়, ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ পার্সন। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এ কথা বলিস না, কথা বলিস না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স, এই দেখ এলআইসি কি জানি? এলআইসি একটা কোম্পানি, এলআইসি কিন্তু একটা কোম্পানির মধ্যে, ঠিক আছে, এলআইসি একটা কোম্পানির মধ্যে পড়ে। পার্টনারশিপ ফার্মে তো বলতে হবে, পার্টনারশিপ ফার্ম, রেড ব্লু গ্রিন ৩ বন্ধু মিলে ব্যবসা শুরু করেছে, এটা তো একটা পার্টনারশিপ ফার্মের মধ্যেই পড়ে, বলে দিয়েছে। হিন্দু আনডিভাইড ফ্যামিলি, কোনো সমস্যাই নেই, এইচইউএফ এর মধ্যে পড়বে। লর্ড তারকনাথ অফ তারকেশ্বর টেম্পল, ঠিক আছে, এটা তো ধর, এটা হবে হচ্ছে তোর কি, এটা এটা যে এজেপি, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। মন্দির, মন্দির বলি না, মন্দির মসজিদ, তুই আবার কি দেখছিস? এখানে বলছে লর্ড তারকনাথ, ঠিক আছে, অফ তারকেশ্বর টেম্পল, মানে যে কোনো মন্দির, কোনো মন্দির কিসের মধ্যে পড়বে? মন্দির কিসের মধ্যে পড়বে? আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে। লাস্ট ১০ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এটা কিসের মধ্যে পড়বে? লোকাল অথরিটি। এবার বল, পরের কোশ্চেনে অ্যান্সার দিই, ফটাফট করে বলবি, হ্যাঁ। ১৮ নম্বর কোশ্চেনে অ্যান্সার লিখতে হবে না, বলবি আমাকে, হ্যাঁ, বইতে লিখেই দিয়েছে তোর, বলবি। কালীমাতা অফ দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। ভারত সঞ্চার নিগম লিমিটেড, এটা একটা কোম্পানির মধ্যে পড়ে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, হ্যাঁ, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, ঠিক। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন, ইউনাইটেড ক্লাব, আগেই বললাম ক্লাব, ক্লাব কিসের মধ্যে পড়বে? ইন্ডিভিজুয়াল না, ইন্ডিভিজুয়াল। এওপি, এওপি অ্যাসোসিয়েশন অফ পার্সন, এটা অ্যাসোসিয়েশন পার্সন হবে না, অ্যাসোসিয়েশন অফ পার্সন কোনটা? ওই তোর কোঅপারেটিভ সোসাইটি। এটা হবে কি বলে? বডি অফ ইন্ডিভিজুয়াল। ক্লাবটা হবে বডি অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ক্লাব হবে বডি অফ ইন্ডিভিজুয়াল। পার্টনারশিপ ফার্ম, এটা বলে দিই, পার্টনারশিপ ফার্ম। বিশ্বনাথ ঘোষ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। বর্ধমান হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, মানে এটা কি হবে? এইটা ওটা হবে, ঠিক আছে, এটা হবে তোর, আগেরটা কি করলো? বডি অফ, এটা হলো অ্যাসোসিয়েশন অফ পার্সন। জয়েন্ট হিন্দু আনডিভাইড ফ্যামিলি, বলেই দিয়েছে। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কোম্পানি, ১৮টা হয়ে গেল। কি বলতে পারি ব্যাপারগুলো? এগুলো কিন্তু এরকম কোশ্চেন যদি পরীক্ষায় আসবে। ১৯ নম্বর, ১৯ নম্বরটা বল, একটা করে বলতে থাক। ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা কি হবে? আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। প্রাইভেট লিমিটেড মানে কোম্পানি। ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংক, এটাও কোম্পানি। রাম শ্যাম লিগাল হায়ার অফ যদু, the body of in দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, এটা দেখে বললে হবে না, আগের দিন বুঝিয়েছিলাম।
না পার্টনার আমি বুঝিয়ে দিচ্ছি, এটা আমি আগের দিন বলেছিলাম, যারা এসছে তারা তো জানে, আমি বলেছিলাম, বলছে রাম আর শ্যাম হু আর লিগাল হায়ার অফ যদু। যদু নামক একজন ব্যক্তি আছে, তার লিগাল হায়ার, কিছু লিগাল হায়ার মানে কি, তার যদু মারা গেলে তার জিনিসপত্র দেখাশোনা করবে কে, তার ওর দুই ছেলে। ধর না ওর দুই ছেলে, যদুর দুই ছেলে আছে, তার যদু মারা গেছে দেখাশোনা করবে, তো দুই ছেলে দেখাশোনা করবে কে কে, রাম আর শ্যাম, যেটাকে লিগাল হায়ার। ঠিক আছে তো, ঠিক আছে, তারা বলছে কি যদু মারা গেছে, ঠিক আছে, রাম আর শ্যাম ক্যারি অন হিজ বিজনেস। ঠিক আছে, রাম আর শ্যাম মানে ধর যদু, যদুর একটা ভালো বড় ব্যবসা ছিল, এবার যদু মারা গেছে, তাহলে যদুর লিগাল হায়ারকে রাম আর শ্যাম, তাহলে ওরা ওই ব্যবসাটাকে করবে, কিন্তু এই ব্যবসাটা রাম আর শ্যাম করে, পার্টনারশিপ না, কিন্তু পার্টনারশিপ না, তাহলে কারোর ব্যবসা ওরা কন্টিনিউ করে নিয়ে যাবে। তো এটাকে বলা হয় কি, এটাকে বলে বডি অফ ইন্ডিভিজুয়াল, এটাকেও বডি অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এটাকে বডি অফ ইন্ডিভিজুয়াল, এটা এই এক্সাম্পলটা ভালো করে পড়ে রাখ। সেই কালীমাতা এন্টারপ্রাইজ, ভালো করে শুনবি, কালীমাতা এন্টারপ্রাইজ কিন্তু মন্দির না, কিন্তু একটা দোকানের নাম, এটা দোকান, এটা একটা দোকান, শ্রী কালীমাতা। আর এই শ্রী কালীমাতা এন্টারপ্রাইজ দেখি অনেক জায়গায় লেখা থাকে দোকানের নাম গণেশ ভান্ডার, ঠিক আছে, লোকনাথ স্টোর্স, আর কথা বলিস না, লোকনাথ স্টোর্স, তো বিভিন্ন দোকানের নাম লেখা থাকে, ঠিক আছে, তারপর জয়গুরু ভান্ডার, বিভিন্ন দোকানের নাম লেখা থাকে, তো এটাও সেরকম একটা দোকানের নাম, শ্রী কালীমাতা এন্টারপ্রাইজ, ঠাকুরের নাম দিয়ে দোকানের নাম দিতেই পারে, কত লোক তো দেয় ঠাকুরের নাম দিয়ে, ঠিক আছে, কালীমাতা এন্টারপ্রাইজ। আ ফার্ম কনসিস্টিং কার্তিক, গণেশ আর শিব, ঠিক আছে, তিন বন্ধু মিলে, মানে কার্তিক, গণেশ আর শিব, তিন বন্ধু মিলে ব্যবসা করছে, ঠিক আছে, তাহলে তাহলে এটাকে পার্টনারশিপ ফার্ম। জয়েন্ট ফ্যামিলি, এটা বুঝি এনজিএফ। আর বিধান নাগরিক মিউচুয়াল কর্পোরেশন, এটা হচ্ছে লোকাল অথরিটি। এরকম কোশ্চেন পরীক্ষায় পাবি, এরকম কোশ্চেন পরীক্ষায় পাবি, এরকম তো অনেকগুলো দেবে না, তোকে একটা এক্সাম্পল দেবে, বললো এটা কোন পার্সন হবে। আচ্ছা 20 নম্বর দেখ, 20 নম্বর অঙ্কটা কি বলেছে, 20 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ এইটার জন্য কিন্তু খাটতে হবে, এটার জন্য একটু খাটতে হবে, স্যার এটার জন্য খাটতে হবে, আমি 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 শিখিয়ে দেবো, খাটতে হবে। আমি মনে করে আমি কি করেছিলাম, আমাদের হেডস্টার কিন্তু কটা বললাম ভাই, 5টা। প্রথম এর নাম কি বলেছিলাম, স্যালারি, তারপর একটা হাউস হোল্ডিং, তারপর বিজনেস, ক্যাপিটাল গেইন, আদার্স সোর্স, তাই তো, আদার্স সোর্স। দেখ এখানে এক একটা করে পড়বো, দেখ আমি বারবার বলি, তুই যদি অ্যান্সার দেখিস তাহলে আমি শেখাতে পারবো না, অ্যান্সার করা আছে এখানে, অ্যান্সার দেখলে আমি শেখাতে পারবো, ঠিক আছে, কিন্তু তুই অ্যান্সার না দেখলে আমি শেখাতে পারবো না, বোঝাতে পারবো ব্যাপারটা কি হয়েছে। প্রথমে দেখ কি বলেছে, ও তোকে 5টা পয়েন্ট দিয়েছে, তুই এরকম কোশ্চেনও দেবে, একটা কোশ্চেন এরকম দেবে, বলবে বলো আমি একটা পয়েন্ট বলে, বলবে এটা কোন হেডের মধ্যে হবে, এরকম বলবে কোন হেডের মধ্যে পারে। তো প্রথমে বলছে অনারিয়াম রিসিভ ফর স্টোরি রাইটিং ফ্রম এবিপি পাবলিকেশন, এবিপি পাবলিকেশন নাম শুনেছিস তো, পাবলিশার্স, ঠিক আছে। আজকে ধর আমি তোকে বলছি এখানে কি বই আছে এখানে, আচ্ছা তোরা আমি যে বইটা পড়াচ্ছি এটা কোন পাবলিকেশন, রবীন্দ্র লাইব্রেরি, রবীন্দ্র লাইব্রেরি, বসু নায়কের যে কস্টাক্সের বইটা এটা পড়ছি, এটা রবীন্দ্র লাইব্রেরি পাবলিকেশন, ঠিক আছে। তাহলে এই যে বাসু নায়ক, তাই তো, বাসু নায়ক, এই দুজন মিলে ক্লাস লিখে দেবো, পরিচয় দেবো, ঠিক আছে, বসু নায়ক, বসু নায়ক যে বইটা লিখেছে, ও কি পেয়েছে লেখার জন্য, কি পেয়েছে জানিস, টাকা, টাকাটাকে কি বলে, টাকা বললে তো হবে না, মানে স্যালারি পেয়েছে কি, ও কি স্যালারি পেয়েছে, শোন না, আচ্ছা শোন কথা বলিস না, সে সারা জীবন তো হেসেই যাবে, কিন্তু ব্যাপারটা বুঝতে না পারলে তুই শিখতে পারিস না। আর সম্মানই পেয়েছে, সম্মানই পেয়েছে, সম্মানই বলবে, ঠিক আছে তো। তো এখানে বলছে কি বসু নায়ক যে পেয়েছে, যে ও বললো টাকা পেয়েছে, কি স্যালারি পেয়েছে, ও কি প্রফিট কামিয়েছে, না, ও কি পেয়েছে, ও সম্মান পেয়েছে, যারা বই লেখে তারা সম্মান পায়, ঠিক আছে, আর সম্মান পাওয়া কি ইংরেজিতে বলে বলতো অনারিয়াম, অনারিয়াম, ঠিক আছে, অনারিয়াম। তো এই যে এবিপি পাবলিকেশনে স্টোরি রাইট, যারা স্টোরি রাইট মানে একটা গল্প লিখেছে, ধর এবিপি পাবলিকেশন কেউ গল্প লিখেছে, সেই গল্পটা লেখার জন্য ও কি পেয়েছে, অনারিয়াম পেয়েছে। এইবার ভালো করে মনোযোগ সহকারে শুনতে না, আমি তোকে কটা হেড বললাম, 5টা হেড, তুই বল অনারিয়াম পাওয়া, অনারিয়াম পাওয়া, এটা কি স্যালারি, স্যালারি পাওয়া, স্যালারি কারা পায় জানিস, চাকরি করলে স্যালারি পায়, চাকরি করলে স্যালারি পায়, তাহলে মনে হয় যে একজন রাইটার ও কি চাকরি করেছে, না। তারপর হাউস ওয়াইফ, এটা কি বাড়ি ভাড়া থেকে টাকা পেয়েছিস, না। এটা কি মনে হয় বিজনেস, না, এটা কিন্তু বিজনেস না, বিজনেস হলে বুকস এগুলো পেয়েছে, না স্যার, না স্যার, এটা আদার্স সোর্স হবে, তাহলে তুই না বিজনেস পড়বে না, বুঝতে হবে, আগে তর্ক বিতর্ক করলে হবে না, বুঝতে হবে বিজনেস বলতে কি বুঝি, বিজনেস বলতে কি বুঝি, আরে কোনো প্রোডাক্ট বিক্রি করবো, তাহলে এই যে বসু নায়ক ও কি বিক্রি করেছে, তুই কি গেছিস, তুই বই কিনতে বসু নায়কের কাছে গেছিস, তুই কি বসু নায়কের কাছে গেছিস, বসু নায়ককে বলছিস বসু নায়ক আমাকে একটা বই দাও, বসু নায়ককে দিয়েছিস, বসু নায়ক হচ্ছে, বসু নায়ক বইটা লিখেছে, লিখে ওর যে ম্যাটেরিয়াল ছিল ও রবীন্দ্র লাইব্রেরিকে পাঠিয়েছে, রবীন্দ্র লাইব্রেরি বই ছাপিয়ে মার্কেটে দিয়েছে, তুই মার্কেট থেকে বই কিনেছিস, ঠিক আছে। এবার তুই যে রবীন্দ্র লাইব্রেরি যে পাবলিকেশন, তুই বলতে পারিস ওর বিজনেস, রবীন্দ্র লাইব্রেরির বিজনেস, বসু নায়কের থোড়াই বিজনেস। শোন আসতে, বলছে কি ডিভিডেন্ড রিসিভ ফ্রম স্টার্লিং কোম্পানি,
তা ডিভিডেন্ড, এটা ভালো করে ডিভিডেন্ড, স্টার্লিং। স্টার্লিং যদি নাম মনে রাখতে না পারিস কোনো সমস্যা নেই, বাদ দে, স্টার্লিং বাদ দে। ধর আমি একদম খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, ধর রিলায়েন্স কোম্পানি। রিলায়েন্স কোম্পানির নাম শুনিস তো? রিলায়েন্স, আমাদের দেশে যে আম্বানির কোম্পানি, রিলায়েন্স কোম্পানি। আজকে আমার কাছে প্রচুর টাকা আছে, আমার মনে হলো রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনতে হবে। আমার ইচ্ছা হচ্ছে রিলায়েন্স, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি 1 লাখ টাকা রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাম। তাহলে রিলায়েন্স কোম্পানিতে কি করলাম? বিনিয়োগ করলাম। তাহলে বিনিয়োগ করলে তাহলে আমার টাকা নিল রিলায়েন্স কোম্পানি, তা আমার টাকা নিয়ে ব্যবসা করলো, আমার টাকা, এরকম সবার টাকা নিয়ে ব্যবসা করেছে, তাহলে বছরের শেষে যখন রিলায়েন্স কোম্পানি লাভ করবে, তাহলে লাভের ভাগ আমাকে দিতে হবে। এটাকে বলে ডিভিডেন্ড, এটাকে বলে ডিভিডেন্ড, এটাকে বলে ডিভিডেন্ড। তার মানে আমি ধর টাটা কোম্পানিতে, রিলায়েন্স কোম্পানিতে আমি ইনভেস্ট করলাম, সেখান থেকে ডিভিডেন্ড টাকা পেলাম। এটা কি, এই যে ডিভিডেন্ড টাকা পেলাম, এটা কি আমার স্যালারি থেকে ইনকাম হয়েছে? অবশ্যই। এটা কি আমার তোর হাউস বন্ড থেকে ইনকাম হয়েছে? না। না স্যার। এটা কি আমার বিজনেস? না, আমি থোড়াই বিজনেস করছি, আমার এটা বিজনেস। আর বিজনেস কাকে বলে? দেখি কেউ কেউ জামা কাপড় দোকান খুলেছে, ঠিক আছে, কেউ মাছের দোকান খুলেছে, ঠিক আছে, কেউ ধর মুদিখানা দোকান খুলেছে, কেউ চালের দোকান খুলেছে, ওটা বিজনেস। এটা বিজনেস নয়, এটা আদার্স সোর্স, আদার্স সোর্স, ঠিক আছে তো? মনে থাকবে তো? তা কিভাবে বোঝাচ্ছি ভালো করে বুঝবি। ডিভিডেন্ড, ওই যে স্যার তিনেরটা তো সেম পয়েন্ট। প্রথমটা বলছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম স্টার্লিং কোম্পানি, পরেরটা বলেছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম তোর ইন্ডিয়ান কোম্পানি। তাহলে বোঝা গেল, ব্যাপারটা বোঝা গেল, কি বললাম, জিনিসটা বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছি। তারপর দেখ 4 নম্বর, লয়ার। লয়ার নাম শুনেছিস তো? লয়ার আইনজীবী হয়। লয়ার রিসিভ রেমুনারেশন ফ্রম ল করে। আচ্ছা, লয়ার শুনেছিস তো? যে লয়ার যারা হয়, তারা জানিস, যারা লয়ার হয় তারা এমনি তো প্র্যাকটিস করে, তো প্র্যাকটিস মানে কোর্টে কেস ফেস লড়ে, লড়ে তো। এটা এটা একটার মধ্যে পড়ে। আবার যে লয়ার, সে ল কলেজে গেস্ট লেকচারার হিসেবে যেতে পারে, জানিস তো? আমি তোকে অনেক উদাহরণ দিচ্ছি। যেমন একজন ডাক্তার সে চেম্বার খুলে প্র্যাকটিস করতে পারে। ডাক্তার যদি চেম্বার খুলে প্র্যাকটিস করে, এটা কোন হেডে আসবে স্যার? বল দেখি, বলতে ওই 5টা কোন হেডে আসবে? বল, একজন ডাক্তার যদি চেম্বার খুলে প্র্যাকটিস করে কোন হেডে আসবে? বলতে পারবি? আইডিয়া? যে পেশা ডাক্তার যে ইনকাম করে, এটা পেশার মধ্যে পড়ে, বলে পেশা। ডাক্তার তো পেশার মধ্যে। দেখ ভালো করে শুনবি, ডাক্তার দুটো উদাহরণ আমার মন দিয়ে শুনবি। একটা ডাক্তার 3 জায়গা থেকে ইনকাম করতে পারে, 3 জায়গা। কি কি? একটা ডাক্তার ধর বেলভিউ নার্সিং হোম, নাম শুনেছিস তো? বেলভিউ নার্সিং হোমে চাকরি করে, ভালো করে শুনবি, চাকরি করে। তারপর চাকরি করা মানে কি? 10টা 5টা ডিউটি মেনলি। চাকরি করা মানে কি? 10টা 5টা ডিউটি, মালিক যা বলবে, তোমাকে বেলভিউ নার্সিং হোমের মালিক যা বলবে তোমাকে টু দা পয়েন্ট শুনতে হবে, তাই তো? তার মানে কি? মালিকের কথা শুনতে বাধ্য ওই ডাক্তার, সে যত বড় ডাক্তার হোক, মালিকের কথা শুনতে বাধ্য। কি, হ্যাঁ কি না? তাহলে এখানে ও কিভাবে চাকরি করছে, তাহলে ও স্যালারি পাবে, নাম্বার 1। নাম্বার 2, স্যার যে ধরুন বেলভিউ, মানে ধরুন যে ডাক্তারের কথা বললে, যে ডাক্তার তার তো ভালো নলেজ আছে। এবার কোনো একটা কলেজ, ধর একটা ভালো একটা কলেজের নাম বলছি, ধর আশুতোষ কলেজ, সাপোজ আশুতোষ কলেজ, ঠিক আছে, একটা মোটামুটি কলেজ, হচ্ছে ভালো না হলে মোটামুটি কলেজ, এই জন্য আমার জেনে দরকার নেই, ভালো খারাপটা মেন ব্যাপার। সাপোজ একটা কলেজের নাম বললাম আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ তোকে কি বললো? আশুতোষ কলেজ বাদ দেয়, যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি যে ওখানে কলেজ, ওকে বললো, ওই ডাক্তারকে বললো, তোমাকে এখানে এসে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস করাতে হবে, বলে তার জন্য আমি দেবো। তাহলে এটা কি হিসেবে নিল? গেস্ট লেকচার। যে ডাক্তার, তার নলেজ আছে নিশ্চয়ই, সায়েন্সের টপিক, বায়োলজি পড়াতে পারবে, ঠিক আছে? তাহলে ও হয়ে গেল গেস্ট লেকচার হিসেবে। তাহলে ও কি পাবে? ও কিন্তু স্যালারি পাবে, এখানেও কিন্তু স্যালারি পাবে। তাহলে কি বললাম? তাহলে বুঝতে পারলি, একটা ডাক্তার ও হাসপাতালে চাকরি করতে পারে, হাসপাতাল বা নার্সিং হোম, তাহলে সেখানে স্যালারি পেলো। ও একটা কলেজে গেস্ট লেকচার, সেখানেও স্যালারি পেলো। কিন্তু ওই ডাক্তার বলো, এত তো হলো, কিন্তু ডাক্তার দিয়ে, যারা ডাক্তার চাকরি করে, তার চেম্বার থাকে, জানিস তো? কত ডাক্তার চাকরি করে, তার গেস্ট লেকচারার আছে, কিন্তু আবার পাশে চেম্বারও খুলেছে। চেম্বার খুলেছে রাত্রি 9টা থেকে 10টা অবধি বসবে। এই আমাদের বাড়ির এখানে রোডের মুখে তো যোগীরাজ, ঠিক আছে, ঠিক আছে, অনেক 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 আছে, গল্প গেলে আপনি যোগীরাজ, ঠিক আছে, যোগীরাজ, ঠিক আছে। তো এখানে ডাক্তার চেম্বার খুলে বসেছে। তার মানে কি? এটা কিসের মধ্যে পড়ে? এটা কিসের মধ্যে পড়ে? এটা কি চাকরি? না, না, চাকরি না। ওর ইচ্ছা হলে দোকান খুলবে, চেম্বার খুলবে, ইচ্ছা না হলে বন্ধ করে দেবে, ঠিক আছে। এটা প্রফেশনের মধ্যে পড়ে, কথা নয়, এটা প্রফেশনের মধ্যে, ঠিক আছে। এটা পিজি, এটা কি হতে পারে? পিজি। সেম উদাহরণ লয়ারের ক্ষেত্রে হতে পারে, সেম উদাহরণ লয়ারের ক্ষেত্রে হতে পারে, সেম উদাহরণ লয়ারের ক্ষেত্রে হতে পারে। লয়ার মানে কি? দেখবি কত বাড়ির আশেপাশে দেখবি কত চেম্বার খুলে বসেছে লয়াররা, ঠিক আছে। তেমনি আবার কোর্টে প্র্যাকটিসও করছে, আবার কোন ল কলেজে গিয়ে পড়াচ্ছে। তাহলে বুঝতে পারলি, যদি কোর্টে গিয়ে চাকরি করে, সেটা হয়ে গেল স্যালারি। আবার কোন ল কলেজে গিয়ে পার্ট টাইম পড়াচ্ছে, স্যালারি। কিন্তু বাড়িতে চেম্বার খুলে বসলো, এটা কি হলো? এটা তো প্রফেশনাল। তাহলে এখানে কি বলতে চেয়েছে? বলছে লয়ার রিসিভ রেমুনারেশন ফ্রম ল কলেজ। ল কলেজ থেকে তুই রেমুনারেশন পেলি, কিসের মধ্যে বলবে? স্যালারি। এরকম উদাহরণ আর কি? সিএ, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না, সে ধর একটা বিগ ফোর, নাম শুনেছিস তো? বিগ ফোর কোম্পানি, অনেকের মানে একটা ড্রিম থাকে ওখানে চাকরি করা।
বিগ ফোর কোম্পানির মধ্যে ডেলয়েট পড়ে, পিডব্লিউসি পড়ে, এরকম বড় বড় কোম্পানি পড়ে, ঠিক আছে, বড় বড় কোম্পানি চাকরি পেয়েছে। যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রথমবার হয়ে যায়, ও কি করতে পারে, অনেকে ও মনে করতে পারে আমি একটা ফার্ম খুলবো, ফার্ম খুলতে পারে, ফার্ম খুললো, সেখান থেকে ইনকাম করলো, ঠিক আছে। বা ধর সে কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে প্র্যাকটিস করলো আলাদা করে, বা একটা চেম্বার খুললো, সেটাও হতে পারে। আবার কোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে একজন সিএ, সে তো ভালো কলেজে গিয়ে পড়াতে পারবে, যে সিএ কলেজে গিয়েও পড়াতে পারে, সেটাও পারে। আবার কোনো সিএ সে কিন্তু কোনো জায়গায় চাকরিও করতে পারে। তো বিভিন্ন জায়গায় হতে পারে, একই উদাহরণ হতে পারে। তো আমি এটাই বললাম, তোকে দেখতে হবে কি বলতে চেয়েছে। অ্যান্ড লাস্ট পয়েন্ট, অ্যামাউন্ট রিসিভ ফ্রম টিভি গেম শো, দাদাগিরি নাম তো শুনেছিস, দাদাগিরি। তুই ধর একটা প্রোগ্রাম হয়েছে, দাদাগিরিতে তুই অডিশন দিয়েছিস, তুই জিতে গেছিস, মানে অডিশনে তুই জিতে চান্স পেয়েছিস, তারপর দাদাগিরিতে প্রোগ্রাম, মেন প্রোগ্রামে তুই চান্স পেয়েছিস, মেন প্রোগ্রামে চান্স পাওয়ার পর তুই ওখান থেকে প্রাইজ মানি জিতেছিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা রিয়ালিটি শো বলে। তেমনি টিভি গেম শো হয়, এখানে টিভি গেম শো হোক, রিয়ালিটি শো, তো বিভিন্ন হতে পারে। তাহলে এটা কোন হেডে হবে এই ইনকামটা? আদার্স সোর্স, এটা আদার্স সোর্স, ঠিক আছে, আদার্স সোর্স অবশ্যই ক্যান্সেল। ঠিক আছে, তা আজকে 20 অবধি পড়ালাম, আজকে 20 অবধি পড়ালাম, পরের দিন এখান থেকে পড়াবো, তারপরের থেকে পড়াবো, ঠিক আছে।